রেকর্ডিংটা অন হলেই এই ক্যামেরাটা একটু দেখে সবাই মোটামুটি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আশা করি কারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকে কোনো ক্লাস আমি নেবো না। ঠিক আছে, আজকে একটা ইন্ট্রোডাক্টরি সেশন থাকবে আর বেশ কিছু ডিসকাশন থাকবে, যেগুলোর উপরে আমরা কথা বলবো আর কিরকম ভাবে তোমাদের ক্লাসেস হবে সেই বিষয়ে ডিসকাশন করবো। ঠিক আছে, তোমাদের যাবতীয় নন টেকনিক্যাল কোশ্চেন যা আছে, যে স্যার অ্যাপের অ্যাক্সেস কি করে পাবো, হ্যানা ত্যানা যাবতীয় উল্টো পাল্টা যা জিজ্ঞাসা করার আছে, সেটা শুধুমাত্র আজকের দিনটাতেই হবে। এর পরের দিন থেকে শুধুমাত্র প্রিপারেশন হবে আর সেই সংক্রান্ত পড়াশোনা হবে। আজকে ফার্স্ট ক্লাসে আমরা একটা স্ট্র্যাটেজি ডিসকাশন করবো ফর এভরি ব্যাচ। ঠিক আছে, তো প্রত্যেকটা পয়েন্ট একটু মন দিয়ে শুনবে। যে বিষয়গুলো ডিসকাশন করা হচ্ছে সেই জিনিসগুলো পারলে নোটও করে রাখতে হবে। ঠিক আছে, এবং কিভাবে একটা অল্প সময়ের মধ্যে কবে এক্সাম হতে পারে না হতে পারে সেই সমস্ত বিষয়গুলো ডিসকাশন করবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের WBPDCL এর যে ব্যাচটা হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন সেশন। ঠিক আছে, এখানে নন টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কিছু ডিসকাশন থাকবে, যে আমাদের অ্যাপের অ্যাক্সেস থেকে শুরু করে কিভাবে তোমরা ক্লাস করবে সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের যাবতীয় যা কোশ্চেন থাকবে সেগুলো এখানে তুলবে। ঠিক আছে, আর তার পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা ব্যাচের স্পেসিফিক একটা করে ছোট্ট স্ট্র্যাটেজি ডিসকাশন করবো। ঠিক আছে, দিয়ে আজকে ক্লাসটাকে আমরা ক্লোজ করবো এবং আমাদের যে ক্লাসের শিডিউলটা থাকবে সেই শিডিউলটা আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে এবং তোমাদের স্ক্রিনশটও পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে যে জিজ্ঞাসা তোমাদের থাকবে তোমরা জিজ্ঞাসা করো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। ফার্স্ট পয়েন্ট আমি যেটা ক্লিয়ার করে নিতে চাই সেটা হচ্ছে, মনে রাখবে দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল। এটা হচ্ছে ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই প্লেসটা, এই যে কোচিং সেন্টারটা বলো বা এই পড়ানোর জায়গাটা বলো, এটা তোমাদের। ঠিক আছে, তোমাদের মানে হচ্ছে তোমাদের যেটা দাবি দেওয়া থাকবে, তোমাদের যেটা জিজ্ঞাসা থাকবে বা তোমাদের যেটা দাবি থাকবে, সেটাকে আমরা সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই। ঠিক আছে, এবং তারপরে আমি আমার মতো করে যেরকম ভাবে আমরা গভর্নমেন্ট জব ক্লিয়ার করাই ছেলেদের, সেই পয়েন্ট অফ ভিউটাই এখানে তুলে ধরি। এখানে শুধুমাত্র আমি আছি, আমার সঙ্গে আমার কিছু সাপোর্ট করার লোকজন আছে, টেকনিক্যালি নন টেকনিক্যালি, আর তোমরা রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এটাকে নিজেদের প্লেস বলে মনে করবে এবং যেখানে যাবতীয় যা প্রবলেম আছে, যেগুলো যেগুলো প্রবলেম বলে মনে হচ্ছে যেগুলো চেঞ্জ করা যেতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমাদের জানা নেই। ঠিক আছে, একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের সমস্ত পয়েন্ট ডিসকাশন করতে পারবে। ঠিক আছে, এবার চলে আসছি ইন্ট্রোডাকশনে। তো আমাদের এটা এএমই যে ব্যাচটা ছিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, তার একটা ডেসক্রিপশন থাকবে। দেন আমাদের ইনস্ট্রুমেন্টেশনের যে ব্যাচটা আমরা তৈরি করেছি, যেটা বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের সঙ্গেই একসাথেই হবে। ঠিক আছে, তো ওদের যে তোমাদের যে পোর্শনটা থাকবে ইনস্ট্রুমেন্টেশনের পোর্শনটা, সেটা আলাদা ভাবে রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে, ওই এএমই ব্যাচটার মধ্যেই থাকবে। তারপরে চলে আসছি নন টেকনিক্যাল পোর্শনটার জন্য। নন টেকনিক্যাল পোর্শনের জন্য আমাদের এখানে শুধুমাত্র জিআই অ্যাপটিটিউড এগুলো লেখা রয়েছে, বাট বর্তমান যে নতুন সিলেবাসটা এসছে, নতুন সিলেবাসটা অনুযায়ী সবকিছুই আছে, এর মধ্যে সবকিছু ইনক্লুড করা থাকে। প্রত্যেকটা কারেন্ট যে সিলেবাস যে এসছে সেই সিলেবাস অনুযায়ী ম্যাথমেটিক্স বলো বা যাই সাবজেক্ট বলো না কেন, সবকিছু ইনক্লুড করা থাকে। ঠিক আছে, সিলেবাস যা থাকবে আমরা সেই অনুযায়ী। দ্বিতীয় কথা হচ্ছে, লাস্ট হচ্ছে আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য যে ব্যাচ থাকে সেটাও এখানেই একবারে ডিসকাশন করবো। একটা শর্ট সামারি সবার আগে তোমাদের সাথে ডিসকাস করবো, একটা শর্ট প্ল্যান বা স্ট্র্যাটেজি, একটা শর্ট ডিসকাস করবো। প্রথম কথা হচ্ছে, আমাদের হাতে সময় কতটা আছে, টাইম কতটা অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী আমরা প্রিপারেশন করবো। ঠিক আছে, বেস্ট অন টাইম অ্যাভেলেবিলিটি, এখানে একটা আমাকে পয়েন্ট লেখা উচিত, সেটা হচ্ছে টাইম অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, টাইম অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে যদি 6 মাস সময় থাকে, উই হ্যাভ 6 মান্থস। ঠিক আছে, যদি 6 মাস সময় থাকে আমরা প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি ভাবে রিভিশন করতে পারবো, খুব ভালোভাবেই করতে পারবো 6 মাস যদি সময় আমাদের কাছে থাকে। ঠিক আছে, এবার 6 মাসের পরিবর্তে যদি 3 মাস সময় থাকে তাহলে কি হবে স্যার?
যদি 3 মাস সময় থাকে, 3 মাস সময় থাকলে আমরা মেজরিটি স্টাডি করবো। মেজরিটি মানে কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, এবং তার ভিত্তিতে আমরা পুরো প্রিপারেশনটাকে করবো, মেজরিটি স্টাডি করবো, মেজরিটি সাবজেক্ট গুলোকে পড়বো। যদি 1.5 মাস সময় থাকে স্যার, কারণ এই পসিবিলিটিটাও আমি অনেকের কাছে শুনেছি এবং অনেক লোকজনই বলছে যে 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে এক্সামিনেশন হতে পারে। যদি 1.5 মাস সময় থাকে তাহলে আমি প্রত্যেকটা বিষয় খুলে বলি। নন টেকনিক্যালের যে ক্লাসটা আছে যেরকম হচ্ছে সেরকম ভাবেই হবে, দেখবে চালু হবে যখন, তখন ক্লাসেসের পরিমাণ বেড়ে যাবে, আমরা ক্লাসেসের পরিমাণটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, আপাতত 2টো করে নন টেকনিক্যালের ক্লাস শিডিউল আছে, তখন হয়তো 4টে করে হবে। ঠিক আছে, এবং ওই শিডিউলে সেটা আপডেট হয়ে যাবে যে এরকম এরকম ভাবে লাইভ ক্লাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। তো এক্ষেত্রে আমরা 1.5 মাস যখন হয়ে যাবে তখন আমরা লাইভ ক্লাসের পরিমাণটা কিছু বাড়াবো, হয়তো বর্তমানে 2টো আছে তখন 4টে হবে। ঠিক আছে, তো এই কন্ডিশনটা আমরা লাইভ ক্লাসের পরিমাণ বাড়াচ্ছি। যদি 3 মাস সাথে সময় থাকে সেক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসের পরিমাণ এর সাথে বাড়ানোর দরকার পড়বে না, বাট মেজরিটি সাবজেক্টকে আমরা রিভিশন করতে পারবো। ঠিক আছে, আর এই যে ইয়েটা রয়েছে সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে দেখতে গেলে কখনোই 3 মাস বা 6 মাসে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পুরো সিলেবাস কমপ্লিট করা যায় না, আইটিআই এর পুরো সিলেবাস কমপ্লিট করা যায় না, নন টেকনিক্যালের যে সিলেবাস গুলো আছে সেগুলো পুরোপুরি ভাবে কখনো তুমি 6 মাস বা 3 মাসে কমপ্লিট করতে পারবে না। তাহলে আমরা কি করব, পুরো স্পেসিফিক পয়েন্টে আমরা এগুলো কিন্তু পড়াশোনা করবো। ঠিক আছে, একদম স্পেসিফিক ভাবে। কিভাবে? WBSEDCL, WBSEDCL আর WBPDCL আর WBSEDCL, এই 3টে অর্গানাইজেশন আমাদের পাওয়ার সেক্টরের আন্ডারেই পড়ে। তো আমরা এই দুটো ডিসিএল আর টিসিএল এর যে নন টেকনিক্যাল পোর্শনের এক্সামিনেশন গুলো হয়েছে, অফিস এক্সিকিউটিভের যে পরীক্ষাগুলো হয়েছে, যেই অথবা এই এক্সামিনেশন গুলো হয়েছে, তার যে নন টেকনিক্যাল পোর্শন গুলো থাকবে সেই পোর্শন গুলো থাকবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমি প্রথমেই বারবার নন টেকনিক্যাল ডিসকাস করছি, কারণ নন টেকনিক্যালটা আমাদের সকলের আছে। ঠিক আছে, তো ডিসিএল এবং টিসিএল এ যেরকম ভাবে পড়াশোনা হয়েছে, ডিসিএল এবং টিসিএল যেরকম কোশ্চেন পেপার হয়েছে, সেই পয়েন্ট অফ ভিউকে মাথায় রেখে আমাকে নন টেকনিক্যাল পেপারটা তৈরি করতে হবে। ঠিক আছে, সিমিলারলি আইটিআই যদি তুমি বলো, আইটিআই ভাইদের জন্য দেখবে তোমাদের ডিসিএল জিওটি বলে একটা এক্সামিনেশন হয়েছিল, আর টিসিএল এর মধ্যে টেকনিশিয়ান বলে একটা এক্সামিনেশন হয়েছিল। সেই দুটো এক্সাম পেপার এবং সেই দুটো এক্সাম পেপারের উপর ভিত্তি করে আমরা আমাদের কন্টেন্টটা প্রিপেয়ার করবো, সেই অনুযায়ী তোমাদের ক্লাসেসটা চলবে। যদি এই 1.5 মাস মোটামুটি আমাদের হাতে সময় পাওয়া যায়। ঠিক আছে, আর যারা ডিসিএল এর এই এক্সামিনেশনটা দিচ্ছ, এএমই এক্সামিনেশনটা দিচ্ছ, সেক্ষেত্রে ডিসিএল এর এই আর টিসিএল এর এই এক্সামিনেশনের ভিত্তিতে আমরা আমাদের সিলেবাসটাকে করবো। এবার টিসিএল এর ক্ষেত্রে কি ছিল, তখন ম্যাথটা ছিল না, এখানে ম্যাথটা অ্যাড হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটা থাকে। তার মানে 1.5 মাসে যখনই এক্সামিনেশন ডিক্লেয়ার হয়ে যাবে, যদি আমরা দেখতে পাই যে 1.5 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, মানে সিলেবাসকে কমপ্লিট করার দরকার আছে, তখন কিন্তু আমরা ফার্স্ট মোডে, রিভিশন মোডে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কভার করা শুরু করব। ঠিক আছে, কারণ ওর থেকে কম সময় তুমি কোনোভাবে প্রত্যেকটা সাবজেক্টে একটা প্রপার রিভিশন করতে পারবে না, এবং এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো অ্যাভেলেবেল আছে তার ভিত্তিতে আমরা মডেল কোশ্চেন সেট তৈরি করবো, এবং সেই ভিত্তিতে তোমরা পরীক্ষা দিতে থাকবে। ঠিক আছে, সেই ভিত্তিতে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। যদি 3 মাসে পরীক্ষা হয় তাহলে 2 মাসের থিওরি ক্লাস হবে, 2 মাসের থিওরি ক্লাস হবে। ঠিক আছে, 2 মাসের থিওরি ক্লাস হবে, আর 1 মাস ধরে 1 মান্থ ধরে এই যে জিনিসটা তোমাদের আমি এখানে বললাম WBDCL, TCL এবং এদের যে PYQ কোশ্চেন গুলো আছে এবং তার রিলেটিভ যে কোশ্চেন সেট হতে পারে, সেই ভিত্তিতে আমরা পড়াশোনাটা এখানে করব লাস্ট 1 মান্থ। ঠিক আছে, তাহলে 2 মাসের থিওরিক্যাল পড়াশোনা হবে আর 1 মাসের খালি টেস্ট হবে। ঠিক আছে, কোনো ক্লাস হবে না, টেস্ট হবে। সেই টেস্ট হবে আর টেস্টের সলিউশন ডিসকাশন হবে। ঠিক আছে, লাস্টের 1 মাসের যে পেপারটা থাকবে সেই লাস্টের 1 মাসে আমরা এইভাবে করব। 6 মান্থ যদি সময় লাগে তাহলে আমার এখানে মোটামুটি ধরে নাও 5 মাস মতো আমাদের সময় থাকবে থিওরি পড়ার। ঠিক আছে, 5 মাস মতো আমাদের কাছে থিওরি পড়ার সময় থাকবে, আর 1 মান্থে রিভার্স টেস্ট থাকবে। ঠিক আছে, 1 মাস করে আমরা কন্টিনিউয়াসলি টেস্ট দিতে থাকবো, যাতে করে আমাদের প্রিপারেশনটা একদম টপ লেভেলে চলে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট আমরা জেনারেট করতে পারি। আবার বলে দিই একবার, 1.5 মাস সময় থাকলে আমরা 1 মাসে
টেস্ট রাখছি, আর হাফ মাস মতো সময় মানে 15 দিন বা 30 দিনের মধ্যে থিওরিটিক্যাল রিভিশন করছি, ফার্স্ট বেস রিভিশন করবো যাতে করে পুরো সাবজেক্টটা কমপ্লিট করা যায়। 3 মাস থাকলে 2 মাসের থিওরিটিক্যাল পড়াশোনা হচ্ছে, আর 1 মাসের কোশ্চেন সেট থাকছে, কোশ্চেনের ডিসকাশন থাকছে, টেস্ট ফরম্যাটে কোশ্চেন হবে, তার ডিসকাশন হবে, সলিউশন ডিসকাশন হবে, ঠিক আছে। আর 6 মাসের ক্ষেত্রে তো আমাদের কাছে বলে দিলাম 5 মাসের মোটামুটি থিওরিটিক্যাল ডিসকাশন থাকছে, আর 1 মাসের মধ্যে তোমার এই পোর্শনটা তোমার কোশ্চেন অ্যান্সার সেটের মধ্যে দিয়ে থাকবে, ঠিক আছে, কোশ্চেন সেটের মধ্যে দিয়ে। স্ট্র্যাটেজি দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিটেল লাইভ এন্ড রেকর্ডেড ক্লাসেস। প্রথম কথা হচ্ছে তোমাদের প্রত্যেকেই দেখবে রেকর্ডেড ক্লাসেসের একটা মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে। তোমরা প্রত্যেকে সেই মেটেরিয়াল থেকে সাবজেক্ট ওয়াইজ একটা 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 করে পড়াশোনা শুরু করবে, ঠিক আছে। যেটা তোমার ভালো লাগে সেই সাবজেক্টটা থেকে পড়তে শুরু করবে। সেকেন্ড হচ্ছে যে পিডিএফ গুলো থাকবে সেগুলো আমরা দিয়ে দেবো, এবং আমাদের যে লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস সেট, সেকেন্ড হচ্ছে মক টেস্ট এবং পিওয়াইকিউ। আমি যে এই 1 মাসের কথা বললাম, এইখানে আমাদের রিগোরাস মক টেস্ট থাকছে, ঠিক আছে। সেই মক টেস্টের কোশ্চেন অ্যান্সার সেশন ডিসকাশন থাকছে, সেগুলো সব এর মধ্যে থাকছে। আর এটা ছাড়াও থাকবে হচ্ছে তোমার প্র্যাকটিস সেট, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ভিত্তিতে দেখবে প্র্যাকটিস সেট থাকবে, 25টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং হোমওয়ার্কের জন্য ধরো আরো 25টা কোশ্চেন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ডিটেল যে ক্লাসটা, এই ক্লাসটাই কমে আসবে যদি টাইমটা কম থাকে। এই দুটো ফিক্স থাকে, এই দুটো হবেই, ঠিক আছে। এই সময়টা একটু ছোট হয়ে আসবে, মানে ধরো 1.5 মাস সময় থাকলে আমি ফার্স্ট মোডে রিভিশন করানোর জন্য তোমাদের পড়াবো, ঠিক আছে। এবার যদি সময় আরেকটু বেশি পাওয়া যায় তখন সেক্ষেত্রে আরো বেশি থিওরি সেখানে পড়ানো যাবে, আরো বেশি থিওরি সেখানে ইনক্লুড করা যাবে। মোটামুটি 6 মাস থাকলে আমরা সব সাবজেক্টই থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভ। এই অবজেক্টিভটা মাথায় রেখে আমরা কিন্তু পড়াশোনা করব। এবার 2-3টে পয়েন্ট এখানে আমি বলে রাখি, যেটা আমি যে কোনো ব্যাচ শুরু হওয়ার আগে সবাই সব বন্ধুদেরই বলি। সেটা হচ্ছে 3টে পয়েন্ট মনে রাখতে হবে, 3 পয়েন্টস, 3 পয়েন্টস, 3 কি পয়েন্টস, আমি বলবো 3 কি পয়েন্টস। 3টে কি পয়েন্টস টু রিমেম্বার, 3টে কি পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT, ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট থেকে আমাদেরকে নিজেদেরকে আটকাতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ এ ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট, খুব ভালো করে বুঝবে। ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট কি? ধরো সাপোজ ইউ হ্যাভ পারচেজড আ বুক, ঠিক আছে, অর সাপোজ ইউ হ্যাভ পারচেজড আ কোর্স, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা বুক পারচেজ করেছো অথবা একটা কোর্স পারচেজ করেছো, ঠিক আছে। তোমার এই বুক পারচেজ করা বা কোর্স পারচেজ করা মানে যে সেই এক্সামিনেশনটা সিলেকশন হয়ে যাবে এরকমটা কিন্তু নয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কি হয় দেখবে, ধরো কোনো একটা অর্গানাইজেশনের নতুন কোর্স নিয়ে এসছে, ফট করে আমি সেই কোর্সটা পারচেজ করে নিলাম, আমার মনে হলো যে সেই কোর্সটা পড়লে আমার হয়তো সিলেকশন হয়ে যাবে। কিন্তু কোর্সটা পারচেজ করার পরেও একটা স্টেপ বাকি থাকে, সেটা হচ্ছে স্টাডি, স্পেসিফিক সেলফ স্টাডি, ঠিক আছে। কোর্স তোমাকে একটা জায়গা পর্যন্ত হেল্প করবে, বুক তোমাকে একটা জায়গা পর্যন্ত হেল্প করবে, কিন্তু সেলফ স্টাডি যদি তুমি না করো, ঠিক আছে, এবং তুমি যদি এক্সাম প্যাটার্নটাকে ধরতে না পারো যে কিরকম পরীক্ষা আসছে বা কিরকম কোশ্চেন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কোন রকম ইমপ্রুভমেন্ট হবে না, তুমি কিন্তু নিজের ইমপ্রুভমেন্টকে কখনো যাচাই করতে পারবে না। তার মানে অল দিস থিংস গিভ আস এ ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট। মানে ধরো তুমি হঠাৎ করে একটা বই পারচেজ করলে, ধরো অনেকক্ষণ ধরে ভাবলে যে ওই অর্গানাইজেশনটা একটা নতুন বই এনেছে, এই একটা নতুন বই এনেছে, তো আমি কন্টেন্ট অ্যাকুমুলেশন করতে থাকি, নানা রকম নতুন নতুন বই কিনতে থাকি, মাল্টিপল বুকস, টু মেনি বুকস যদি হয়ে যায়, ধরো মাল্টিপল রিসোর্সেস ধরো তোমার কাছে চলে এসেছে, ঠিক আছে। মাল্টিপল রিসোর্সেস কি করে, অ্যাকচুয়ালি brings down preparation, ঠিক আছে। যখনই তুমি কোনো একটা সাবজেক্টের দেখবে একই সাথে দুটো বই নিয়ে পড়তে বসো, আমি তোমার গ্যারেন্টি দিচ্ছি তুমি কোনো টপিকই পড়তে পারবে,
কিন্তু কোনো পার্টিকুলার একটা সাবজেক্টের মাত্র একটা বই নিয়ে পড়তে পারো, দেখবে সেই বইটারই তুমি অনেকটা পড়াশোনা হয়তো করে ফেলতে পারো। তাহলে কি ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট আমাকে আনলে চলবে না, ঠিক আছে? বুক এবং কোর্স ডাজ নট গ্যারান্টি ইউর সিলেকশন, এটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। সেলফ স্টাডি এবং অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সামিনেশনস রিয়েলি হেল্পস। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 ইজ question to approach। অ্যাপ্রোচ, ঠিক আছে? খুব ভালো করে তুমি এটা কি বলতে চাইছি। জেনারেলি কি হয়, যখন ধরো আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইটিআই, ডিপ্লোমা যে স্টেজে থাকি না কেন, আমাদের অ্যাপ্রোচটা এরকম থাকে যে আমরা একটা বই পড়বো, ধরো মেশিনের জন্য কোনো একটা আশফাক হোসেন স্যারের বা কোনো একটা বই পড়লাম, সেই বইটা পড়ার পর আমি ডাইরেক্ট এক্সামিনেশন দিতে চলে গেলাম এবং সেখান থেকে যা কমন এলো সেই পড়ার ভিত্তিতেই আমি অ্যান্সার করে চলে এলাম। কিন্তু এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে যখন পরীক্ষা হচ্ছে তখন কিন্তু একটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে না, সেখানে মেশিনও থাকছে, পাওয়ার সিস্টেমও থাকছে, ইচ এন্ড এভরি সাবজেক্ট থাকছে, টেকনিক্যাল থাকছে, নন টেকনিক্যাল থাকছে, সব কিছু থাকছে। তার মানে কি, তার মানে আমি যদি নিজেকে লিমিটেড করে ফেলি টু আ পার্টিকুলার বুক or to a particular system or to a particular note for example, সেক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাপ্রোচটা খুব লিমিটেড হয়ে যায়, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে কি, আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি, এই বইটায় ধরো মোটামুটি 1000 খানা বই পেজ আছে, সিডরার স্মিথের ইলেকট্রনিক্স এর বই, ঠিক আছে? তাহলে এই 1000 পেজের ইলেকট্রনিক্স এর বই পড়ে নিশ্চয়ই তুমি গভর্নমেন্ট জব ক্লিয়ার করতে পারবে না। হ্যাঁ, তোমার খানিকটা আইডিয়া হয়তো তৈরি হবে, তুমি হয়তো খানিকটা এগোতে পারবে, খানিকটা বুঝতে পারবে, টপিকের রিভিশন তোমার খানিকটা হবে, বাট তুমি বইকে পড়ে তারপর এক্সামিনেশন দিতে গেলে এক্সামিনেশন তোমার ক্লিয়ার হবে না। তাহলে তোমাকে এক্সাম ক্লিয়ার করতে গেলে পড়তে কি হবে, কোশ্চেন টু বুক অ্যাপ্রোচ দিতে হবে। কোশ্চেন টু বুক অ্যাপ্রোচ মানে হচ্ছে কি, আমি কোন পরীক্ষা দিতে যাচ্ছি, আমি পিডিসিএল এর ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিতে যাচ্ছি, বা নন টেকনিক্যাল কোনো টপিক অফিস এক্সিকিউটিভ দিতে যাচ্ছি, বা এরকম অন্য একটা আইটিআই এক্সামিনেশন দিতে যাচ্ছি, এইরকম কোন একটা এক্সামিনেশন দিতে যাচ্ছি, তাহলে স্টেট লেভেলের যে এক্সামিনেশন গুলো সিবিটি মোডে হয়, তাদের কোশ্চেন পেপার কিরকম আছে, সেই কোশ্চেন পেপারটাকে সবার আগে আমাকে চিনতে হবে। এবারে কোশ্চেন পেপার যেটা মানে হচ্ছে, একটা কোশ্চেন পেপারে দেখবে দেয়ার আর মাল্টিপল কোশ্চেন, আমি ওই কোশ্চেনটা নিয়ে অতটা গুরুত্বপূর্ণ মানে অতটা ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড হচ্ছে ওই টপিকটা নিয়ে, যে পার্টিকুলার কোন টপিক থেকে ওই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? তো আমার যদি সেই পার্টিকুলার কোশ্চেনের টপিকটা আমার আইডিয়া করা না থাকে, জানা যদি না থাকে, তাহলে আমি বইটাকে রেফার করবো। আদারওয়াইজ আমি কোশ্চেনটাকে সব ভালো করে চিনবো, ঠিক আছে? আমাদের একজন যাদবপুরের স্যার খুব ভালো কথা বলতেন, উনি বলতেন কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট, কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট, আনসার ইজ নট, আনসার ইজ নট, ঠিক আছে? তো আমরা স্যারকে খিল্লি করেই বলতাম, স্যার তাহলে পরীক্ষার খাতায় কোশ্চেনটা লিখে দিয়ে চলে আসবে, আপনার তো অ্যান্সার দরকার নেই, কোশ্চেনটা জানলেই হয়ে যাবে। তো ওনার বক্তব্যটা ছিল এইখানে, যে তুমি যদি কোনোদিন কোনো পেপার, কোশ্চেন পেপারের কোশ্চেনটাকে ঠিকভাবে বুঝতে পারো, কোশ্চেন পেপারের কোশ্চেনটাকে যদি ঠিক মতো চিনতে পারো, তাহলে অ্যান্সারটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ তুমি কোশ্চেনটা বুঝে গেছো, তাহলে অ্যান্সারটা তোমার কাছে আসবে, অ্যান্সারটা তুমি করতে পারো। ওই জন্য এতদিন ধরে যাবতীয় যা পড়াশোনা আমরা করে এসেছি, সবসময় আমরা থিওরি বুক থেকে একটা কোশ্চেন অ্যান্সার সলভ করার চেষ্টা করি। এখন আমরা কি করব, কোশ্চেন অ্যান্সার থেকে আমরা বইয়ের দিকে যাবো। ধরো আমার কাছে কোশ্চেন প্লেস থাকবে, কোশ্চেন সেটস থাকবে, সেগুলো প্র্যাকটিস করবো। পার্টিকুলার যে কোশ্চেন গুলো পারলাম না, তার ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা বুকের হেল্প করবো, ঠিক আছে? আদারওয়াইজ আমাদের বইয়ের হেল্প নেওয়ার কোনো দরকার নেই। কি বলতে চাইছি বুঝতে পারছো? তার মানে কোন রকম ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট রাখলে চলবে না, ঠিক আছে? কোন জিনিসকে ভেবে নিলে চলবে না, ঠিক আছে? যে এরকম একটা কাণ্ড হয়তো করলাম, বা এরকম একটা কিছু করলাম তারপরেই আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কোশ্চেন টু বুক যে অ্যাপ্রোচটা আছে সেটা নিতে হবে। থার্ড অ্যাপ্রোচটা কি আছে দেখো, থার্ড পয়েন্টটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? থার্ড পয়েন্টটা হচ্ছে তোমার তোমার টেক ইট till the end, till the end,
এইটা কি জিনিস, এইটা একটা খুব মানে টেকে টিল দিয়ে ব্যাপারটা মানেটা কি, এটা কথাটার গুরুত্বটা কি ভালো করে বুঝলে। এটা মানে হচ্ছে আজকে আমি খুব এনার্জাইজ, যেমন আমাদের প্রচুর এনার্জি আছে, ঠিক আছে, যদিও হওয়ার কথা নয়, 48 ঘন্টা ডিউটি করেছি তারপরে এসেছি, তবু এখনো ভুগছি। তো আমার কাছে আজকে আমার প্রচুর এনার্জি রয়েছে, তো আমি আজকে কি করলাম, 12 ঘন্টা করে ফেললাম, 12 আওয়ার্স অফ স্টাডি আমি করে ফেললাম, ঠিক আছে। কালকে আবার পড়তে বসলাম, কালকে আমি 12 ঘন্টা করে ফেললাম, তারপরের দিন আবার আমি পড়তে বসলাম, তারপরের দিন আবার আমি 12 ঘন্টা করে ফেললাম, তারপরের দিন আমার একটুখানি মনে হলো যে না, একটু অন্য কিছু করা যাক, দিয়ে সেটা কমে গেল 8 ঘন্টায়। দিয়ে এক সপ্তাহ যেতে না যেতে সেই টাইমটা কমতে 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 চলে এলো 3 ঘন্টায়। তারপরে একদিন হঠাৎ করে এক সপ্তাহ বাদে আমি একটা ব্রেক নিলাম, সেই ব্রেকটা চলে গেল 4 দিনের ব্রেক, 4 দিন কোনো পড়াশোনাই করলাম, ঠিক আছে। তো এই যে স্ট্যাটাস, যে আমি প্রথম দিন 12 ঘন্টা থেকে শুরু করে হঠাৎ করে আমি 4 দিনের ব্রেক নিয়ে নিলাম, এই জায়গাটায় গেলে কিন্তু চলবে না। আমাদেরকে স্টার্ট স্লো করতে হবে। ধরো আমার কাছে যে যে মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে, যেগুলো নেই, যেগুলোর জন্য আমার মনে হচ্ছে আমার একটা বই কেনার দরকার আছে, কোনো জিনিসের জন্য একটা মেটেরিয়ালের দরকার পড়ছে, সেই জায়গাগুলো বাদ দিয়ে, সেই জায়গাগুলো পারচেস করা বাদ দিয়ে বা সেই পোর্শনটা ব্যাকআপ বাদ দিয়ে আমি চেষ্টা করব আমার কাছে হোয়াট এভার দ্য লিটল টাইম আই হ্যাভ, ধরো আমার কাছে একটা দিনে 2 ঘন্টা আছে, 2 আওয়ার্স পার ডে আই হ্যাভ, ঠিক আছে। তো এই 2 ঘন্টাকে আমি কি করে ম্যানেজ করব, এই পার্টিকুলার 2 আওয়ার্সকে আমি কি করে ম্যানেজ করবো, এবং 2 আওয়ার্স এর মধ্যে কিভাবে আমি আমার পড়াশোনাটা করবো, কিভাবে প্রি প্ল্যান্ড ওয়েতে আমি আমার পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেই জিনিসটা আমাদের জানতে। এবার আমার কাছে মোটামুটি একটা টেন্টেটিভ 3 মাসের প্ল্যান থাকবে প্রত্যেকের কাছে। আমি যেরকম একটা প্ল্যানিং তোমাদের বললাম, তোমাদেরও নিজেদের কাছে একটা প্রত্যেকের 3 মাসের একটা প্ল্যান থাকবে, এবং সেই 3 মাসের প্ল্যানে তুমি কি করতে চাইছো সেটা তোমাকে ডিফাইন করতে হবে প্রথম দিনে। এবার 3 মাসের একটা লম্বা প্ল্যান হলো, তারপর একটা তোমার কাছে থাকবে 1 মাসের প্ল্যান, প্রথমে হয়ে গেল 3 মান্থস প্ল্যান, তারপর থাকবে 1 মাসের প্ল্যান, তারপর থাকবে 15 ডেজ অথবা উইকলি প্ল্যান, আর থাকবে একটা ডেইলি প্ল্যান। এই উইকলি, ডেইলি আর 3 মান্থলি একটা প্ল্যান তোমার কাছে থাকবে টু দা বেয়ার মিনিমাম। বেয়ার মিনিমাম মানে হচ্ছে আমি কালকে কি সকালবেলা উঠে পড়বো সেটা যেন আমি আজকে থেকে আগে থেকে জানি। আমি এই প্ল্যানিং এর জন্য কিন্তু আই উইল গিভ টাইম, এটার জন্য আমি একটা গোটা দিন দিয়ে দেবো, প্রয়োজনে 2 দিন দেবো, কিন্তু প্রত্যেক দিন আমি কবে কি করবো, কবে ব্রেক নেবো, অবশ্যই 7 দিন পড়া থাকলে একদিন আমি ব্রেক নেবো, একদিন আমার ছুটি থাকে। তো কিভাবে আমি আমার প্ল্যানিংটা করবো সেটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। ধরো আমি দেখবো যে আমি ন্যাচারালি এখন এক প্রেজেন্ট বর্তমানে কতক্ষণ পড়তে পারি, ধরো 2 ঘন্টা পার ডে পড়ছি বা 3 ঘন্টা পার ডে পড়ছি, সেই জিনিসটাকেই ধরে রাখি। ধরো 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক সেটা আমি ধরে রাখলাম, দিয়ে আস্তে আস্তে সেই জিনিসটাকে ইনক্রিজ করলাম। মানে এক সপ্তাহ 3 ঘন্টা পড়লাম, তারপরে এক সপ্তাহ আরো ধরো 3.5 ঘন্টা করলাম বা 4 ঘন্টা করলাম, তারপরে এক সপ্তাহ আরো একটু বাড়লাম, তারপরে এক সপ্তাহ সেটাকে আরো একটু বাড়লাম, এরকম ভাবে ম্যাক্সিমাম আমি নিয়ে যাওয়া বলছে 6 আওয়ার্স পর্যন্ত। ইট ইজ রেকমেন্ডেবল যে তুমি 6 আওয়ার্স পর্যন্ত তোমার প্রিপারেশনটা নিয়ে যেতে পারো পার ডে হিসাবে, বাট ইট শুড স্টার্ট ফ্রম 2 আওয়ার্স টু 6 আওয়ার্স, ঠিক আছে। তারপরে টেক ইট টিল দি এন্ড কথাটার মানে হচ্ছে এই ঘটনাটা তোমাকে কিন্তু আজকে থেকে শুরু করে এক্সামিনেশনের ডেট পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, এবং এরকম ভাবতে চলবে না যে আজকে আমি অনেকটা পড়ে ফেললাম তো কালকে আমি কি করবো, এবং কোনো ভাবে যেন আমার মধ্যে কোনো ব্রেক না থাকে, আর আমি যেন ঘুম থেকে উঠে জানি আমি আজকে কোন বইটা নিয়ে বসবো এবং কোন পড়াটা করবো। দ্যাট ইজ ইউনিফর্ম ফর ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ। ধরো আমি কালকে ফর এক্সাম্পল আমি আমার প্ল্যানিং এ শিডিউল করা আছে আমি ইলেকট্রনিক্স পড়বো, ইলেকট্রনিক্স পোর্শনটা রিভিশন করবো। তার মানে ইলেকট্রনিক্স পড়বো নয়, ভালো করে শোনো, শুধু ইলেকট্রনিক্স পড়বো সেটা নয়। ইলেকট্রনিক্স এর আন্ডারে ধরো ফর এক্সাম্পল তুমি পার্টিকুলার কোন একটা টপিক ঠিক করেছো, ডায়োডের ধরো তুমি একটা ডায়োড সার্কিট টপিকটা চুজ করে রেখেছো যেটা একদিনের মধ্যে পড়া পসিবল হবে। ঠিক সেম ভাবে নন টেকনিক্যালের কোন একটা পোর্শন ধরে নাও, পার্টিকুলার ওই পয়েন্টটাকেই তুমি সিলেক্ট করে রেখেছো যে আমি পার্টিকুলার ওই পয়েন্টটাই পড়বো, আর তুমি সেই পয়েন্টটা পেলে থেকে সেই পয়েন্টটা তুমি পেয়েছো সেই কোশ্চেন সেট থেকে। তুমি কোশ্চেন অ্যান্সার সেট প্র্যাকটিস করছো, সেই কোশ্চেন অ্যান্সার সেট থেকে পার্টিকুলার কোনো কোশ্চেন পারছো না, যেগুলো পারছো না সেই টপিক গুলোকেই তুমি কিন্তু ওই থিওরিটিক্যাল পড়ার মধ্যে রাখছো। তুমি কিন্তু কোনো বইকে ডাইরেক্টলি পড়ার জন্য ঝাঁপিয়ে পড়বে না, তার পিছনে তুমি কি করবে, একটা কোশ্চেন ব্যাংক বা একটা কোশ্চেন বুকলেট বা কোনো একটা স্যাম্পল কোশ্চেন
তার ভিত্তিতে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এবং এটাকে নিয়ে যাবে টিল দি এন্ড পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার কাছে এক্সামিনেশনটা না এসে যাচ্ছে। এবার এই প্রিপারেশনের মধ্যে দুটো পয়েন্ট আমি আরো অ্যাড করবো এর সাথে, সেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে যদি আমার 1.5 মাসের এক্সামিনেশন হয় তাহলে আমি এক মাস মতো টাইম নেবো, 1 মান্থ মতো টাইম নেবো আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের ছোট ছোট 1 পাতা 2 পাতা 1 পাতা 2 পাতা করে সামারি নোট প্রিপেয়ার করা, যেটা আমি ওই লাস্ট 2 ডেজ করবো ফর দ্য রিভিশন পারপাস, ঠিক আছে? লাস্ট দুটো দিন যে টপিক গুলো করে আমি রিভিশন করতে যাব সেই সেই জিনিসটাকে আমাকে প্রত্যেকটা দিন প্রিপেয়ার করতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি যে এই 3 ঘন্টার প্রিপারেশন ধরেছি, এই 3 ঘন্টার প্রিপারেশন আমি ধরো 2 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করলাম, 2 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করার পর আমি দেখলাম যে আমার এই পয়েন্টগুলো উইকনেস আছে, তাহলে যে পয়েন্টগুলো উইকনেস হলো সেইগুলো আমি আমার এই লাস্ট 2 ডেজে পড়ার জন্য একটা A4 শিটের মধ্যে লিখে রেখেছি। এবার সেই পয়েন্টগুলোকে আমি কোনো একটা পার্টিকুলার বই থেকে রিভিশন করতে পারি, কোনো অনলাইন কন্টেন্ট থেকে রিভিশন করতে পারি, কোনো পিডিএফ থেকে রিভিশন করতে পারি, যেরকম করে পারি সেরকম ভাবে করতে পারি। বাট মাই বেস্ট শুড বি দি কারেন্ট এক্সামিনেশনস। ফর এক্সাম্পল আমি তোমাদের দেখবে ডিসিএল এর যে অফিস এক্সিকিউটিভ এর কোশ্চেন পেপারটা আছে ফর দি নন টেক পারপাস, ডিসিএল এবং টিসিএল এর তোমার নন টেকনিক্যাল পারপাসে সেই পিওয়াইকিউ কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দেবো। প্রত্যেকেই কিন্তু ওই ডিসিএল এবং টিসিএল এর নন টেকনিক্যাল যে পোর্শনটা তোমার যেইতে এসছে, এইতে এসছে, ওইতে এসছে, অফিস এক্সিকিউটিভে এসছে, সেগুলো কিন্তু সবাই খুব ভালো করে রেডি করবে, ঠিক আছে? সবার আগে আমরা ওইটাকে করবো এবং ওই টপিক থেকে আইডেন্টিফাই করবো আমাদের কোশ্চেন কিরকম আছে, সবার আগে আমরা কোশ্চেনটাকে চেনার চেষ্টা করবো, ঠিক আছে? তো সেখান থেকে যে পয়েন্ট গুলো বেরোবে এগুলো আমি পারলাম না, সেগুলোকে আমি একটা খাতার মধ্যে লিখে রাখলাম। সেই যে খাতার মধ্যে লিখলাম, ধরো একটা টপিক লিখলাম, তার আন্ডারে 1 লাইন বা 2 লাইন ম্যাক্সিমাম 3 লাইন কোন একটা সম্বন্ধে লিখলাম, লিখে সেই দিনটাকে আমি ক্লোজ করে দিলাম। আর 1 ঘন্টার মধ্যে যদি 3টে 4টে 5টা যতগুলো পয়েন্ট হলো সেইগুলোকে লিখে আমি সেখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? ওই পাতাটা আমি রেখে দিলাম ফর লাস্ট 2 ডেজ রিভিশন। আমাকে মনে রাখতে হবে আমার যদি কোনো একটা ডেট ধরো 15th আমার এক্সাম ডেট পড়েছে, ঠিক আছে? তাহলে আমি 13 তারিখ আর 14 তারিখ কি পড়বো সেটা আমার কাছে কিন্তু আগে থেকে মেটেরিয়ালটা রেডি রাখতে হবে, যে আমি 13 তারিখ আর 14 তারিখ কি পড়বো। মানে আমার যে এই বিগত 1 মাস বা 1 মাস 10-15 দিনের যে ক্লাসটা হবে বা পড়াশোনাটা হবে, দ্যাট উইল লিড টু 13th and 14th নোটস। 13 তারিখ আর 13-14 তারিখ শুধু কি করবো, বিগত 1 মাস ধরে যা নোট তৈরি করেছি সেই নোটটাকে রিভিশন করে 15 তারিখ এক্সামিনেশন দিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এইটুকু তোমরা কাজ যদি করতে পারো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি 90% চান্স আছে তোমাদের সিলেকশন চলে আসার, 90% চান্স আছে এবারেই তোমাদের সিলেকশন চলে আসে, ঠিক আছে? আর এই যে জিনিসটা আমরা যদি রিপিটিশন করতে থাকি, ঠিক আছে, তাহলে দেখবে আমাদের কাছে কন্টেন্ট দেখবে খুব লিমিটেড হয়ে আসবে, কন্টেন্টের পরিমাণ খুব কনসাইজ হয়ে যাবে, কন্টেন্টের পরিমাণ খুব প্রিসাইজ হয়ে যাবে এবং আমাদের পক্ষে রিভিশন করাটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই 3টে পয়েন্ট আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোনো রকম ফল সেন্সার অ্যাচিভমেন্ট নিলে চলবে না। ধরো তুমি হঠাৎ করে ভাবতে শুরু করলে যে আমি তো পিডিসিএল এ পেয়ে গেছি, পিডিসিএল এ কি বলে ওই ম্যানেজার পোস্টে চাকরি করছি, ভাবতে শুরু করে দিলে আমার কত মাইনে হবে, পরীক্ষার কত কাট অফ হবে, ঠিক আছে, আমার বিয়ে হয়ে গেছে, ছেলে পুলেও হয়ে গেছে, তুমি এরকম বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করলে। ওই ঘুম সিনেমাটা দেখেছিলে? ওই ঘুম সিনেমায় সেই বলো না আদিত্য চোপড়াকে দেখেছিলে? আদিত্য চোপড়া ঘুম সিনেমায় কি করছিল? হ্যাঁ দেখেছো তোমরা ঘুম সিনেমাটা? দেখেছো ঘুম 1 সিনেমাটা দেখেছো? হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ মনে আছে তো? দেখেছি স্যার। হ্যাঁ, মানে যখনই কোনো মেয়েকে দেখতো সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করার ইচ্ছা হয়ে যেত, তারপরে তার সঙ্গে বাচ্চা কাচ্চা হয়ে যেত, তারপর সেই গাড়িতে চেপে ঘুরতে শুরু করে দিত। হঠাৎ করে কি হতো, যখনই তার বয়ফ্রেন্ড চলে এলো সঙ্গে সঙ্গে সেই সমস্ত যে কাঁচের মতো সেগুলো ভেঙে পড়ে যেত, ঠিক আছে? এইটা হচ্ছে কি ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট বা ফলস সেন্স অফ ইমাজিনেশন, ঠিক আছে? এটা কি করে আমাদেরকে পাগল করে দেয়। আমরা ভাবতে শুরু করি যে আমি এরপরে কি করবো, আমি ওর পরে কি করবো, আমি এটা করবো সেটা করবো ওটা করবো, ঠিক আছে? তারপর তখন এই ফল সেন্স অফ অ্যাচিভমেন্টটাকে ফুলফিল করার জন্য আমরা বুক পারচেজ করতে শুরু করি, কোর্সেস পারচেজ করতে শুরু করি, ঠিক আছে? মাল্টিপল রিসোর্স কালেকশন করা শুরু করি যে এইখান থেকে পড়বো, ওইখান থেকে পড়বো, এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু কিছুই করতে পারি, ঠিক আছে? তো এই পয়েন্টটা থেকে আমাদের কিন্তু সবার আগে বাঁচতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা থেকে কিন্তু সবার আগে আমাদেরকে বাঁচতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের টেকনিকটাকে ঠিক করতে হবে, যেভাবে পড়ছি সেই অ্যাপ্রোচটাকে বদলাতে হবে।
এখনো পর্যন্ত যেভাবে পড়ে এসেছি সেই অ্যাপ্রোচটাকে চেঞ্জ করতে হবে, কোশ্চেন টু বুক অ্যাপ্রোচ নিয়ে আসতে হবে। মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, যে এই লেভেলের যে বর্তমান কোশ্চেন গুলো হচ্ছে, আইটিআই লেভেলের বর্তমান যে কোশ্চেন পেপার গুলো তৈরি হচ্ছে অনলাইন সিবিটি মোড এক্সামে, সেইগুলোকে আমরা করব। সেই কোশ্চেনের ভিত্তিতে আমরা টপিক আইডেন্টিফিকেশন করব এবং সেইগুলোকে আমি এই টপিকের মধ্যে সামারির মধ্যে লিখে রাখবো। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে টেক ইট টিল এন্ড, মানে আমাকে এমন ভাবে চলতে হবে যাতে আমি লাস্ট ডে প্রিপারেশন, মানে দুদিন আগে পর্যন্ত, এই যে 15 তারিখ যদি এক্সামিনেশন হয় তার দুদিন আগে পর্যন্ত আমি ইয়েটা করতে পারি। ঠিক আছে? দুদিন আগের জন্য আমি নোট প্রিপেয়ার করতে পারি ফর দা 1 to 1.5 মান্থস। ঠিক আছে? যাতে আমি এই 2 দিন ভালো করে পড়ে আমি এক্সামিনেশনটা দিতে যাবো। ঠিক আছে? এবং এতে তোমাকে হেল্প করবে কি, এতে তোমাকে মক টেস্ট হেল্প করবে। এবং ধরো হতে পারে এরকম তুমি মক টেস্ট দিতে দিতে মনে হলো যে স্যার মক টেস্ট তো দিচ্ছি কিন্তু আমার ভালো স্কোর আসছে না। মক টেস্ট কিন্তু তোমার স্কোর বাড়ানোর জন্য নয়। মক টেস্ট ইজ টু আইডেন্টিফাই যে তোমার কোন টপিকগুলো জানা নেই, কোন টপিকগুলোতে তোমার উইকনেস আছে এবং কোন টপিকগুলোতে তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাইছো। শুধু সেইটুকু জানলেই হবে, আর সেখানে মক টেস্টে আর কোনো কাজ নেই। স্যার আমার মক টেস্টে কম নাম্বার আসছে, আমার বেশি নাম্বার আসছে, আমার অমুক আসছে, আমার কিছু আসছে। ঠিক আছে? ওই সমস্ত দিকে লাভ, ওই সমস্ত নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না। যেটা পারছো ওয়েল এন্ড গুড, যেটা পারছো না সেটাকে ওখানে ছেড়ে দাও। টপিকটা খালি আইডেন্টিফাই করে নাও যে আমি এই টপিকটা পারলাম না। ঠিক আছে? ধরো ফর এক্সাম্পল ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন নিয়ে তুমি ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনটা করতে পারছো না, তো সিরিজের কোশ্চেনটা তুমি করতে পারছো। তো আইডেন্টিফাই করে নিলে যে সিরিজটা আমি করতে পারছি না, তাহলে আমি প্র্যাকটিসটা করবো কোনটা, যেটা পারবো না সেটা প্র্যাকটিস করবো। রিভিশন করবো কোনটা, যেটা পারলাম না সেটা রিভিশন করলাম। এবং সেটা এলো করতে গেছে ইনফরমেশনটা কোশ্চেন থেকে। এর জন্য আমরা কোনো আলাদা করে বইও পারচেস করলাম না, কোনো বইও করলাম না, বা কোনো জিনিসও করলাম না। ঠিক আছে? আমরা খালি কোশ্চেন পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটাকে নিয়ে চলবো। ঠিক আছে? এইটা ছিল আমার বলার বক্তব্য আর আমার ইন্ট্রোডাকশন ক্লাসের সামারি। এই ফান্ডামেন্টাল পয়েন্ট গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের প্রিপারেশনটাকে নিয়ে চলবো। এবং আমাকে সবসময় মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম 80 to 90% ছেলে কি হয়, এক্সামিনেশনটা যত এগিয়ে আসে তত দে ফিল প্রেসারাইজড, এবং সেই যে ফিল প্রেসারাইজড হওয়ার জন্য কি হচ্ছে, তারা মাঝ রাস্তায় প্রিপারেশনটা ছেড়ে দেয়। ওই জন্য বললাম টেক ইট টিল দি এন্ড, মানে এক্সামিনেশন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমি পড়াশোনাটাকে চালিয়ে যাবো। ঠিক আছে? আমরা ধরো আমিও মাল্টিপল গভর্নমেন্ট জব ক্লিয়ার করেছি, তোমাদের মধ্যেও হয়তো অনেকে মাল্টিপল গভর্নমেন্ট জব রিটেন কোয়ালিফাই করেছে। ঠিক আছে? তোমরা জানো যে আমরা কখনোই 100% প্রিপেয়ার্ড হয়ে কোনো এক্সামিনেশন দিতে পারি না। মানে আমি মনের মতো পড়াশোনা করে এক্সামিনেশন দিতে যাবো, দেখলে নেভার হ্যাপেন। ঠিক আছে? এই পুরো সিলেবাসটা আমি একসাথে কভার করে এক্সামিনেশন দিতে যেতে পারবো, দেখলে নেভার হ্যাপেন। মানে আমাদের মধ্যে সবসময়তেই কিছু না কিছু বাকি থেকে যাবে। অসুবিধা কিছু নেই, যদি কিছু বাকি থেকে যায় যাব না। বাট আমার যেন চেষ্টাটা টিল লাস্ট ডে পর্যন্ত থাকে, যে আমি লাস্টের দিনটা পর্যন্ত চেষ্টা করছি যে আরো খানিকটা পড়ে নিই, আরো খানিকটা রেডি করে নিয়ে যাই। ঠিক আছে? তো দিস আর দ্য থ্রি ফান্ডামেন্টাল পয়েন্টস যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এবং আশা করি যদি প্রথম থেকেই আমাদের ডাইরেকশনটা ঠিক থাকে, প্রথম থেকেই আমাদের অবজেক্টিভটা ঠিক থাকে, প্রথম দিক থেকে আমাদের যদি প্রসেসটা ঠিক থাকে, অ্যাকচুয়ালি প্রসেস ব্রিংস আউটকাম। প্রসেস, ঠিক আছে, ব্রিংস আউটকাম, ব্রিংস আউটকাম, আউটকাম। সবাই কি করে, সবাই এইটাতে ফোকাস করে, আউটকাম। ঠিক আছে? যারা অ্যাচিভার্স হয় তারা এইটাতে ফোকাস করে, এইটাতে। তুমি কি প্রসেস ফলো করছো, ঠিক আছে, সেই প্রসেস ডিসাইড করবে তোমার আউটকামটা কি হবে। ইফ ইউর প্রসেস ইজ ফ্রম লাইক দিস, কোনো বুক থেকে তুমি পড়ছো, কোশ্চেনের দিকে যাচ্ছ, তুমি বুক পড়ে তারপর কোশ্চেন করবো বলে ভাবছো, তুমি বুক পড়ে তারপর ভাবছো আমি শেষের দিকে মক টেস্ট দেবো। এই যে তুমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো, এটা মানে কি, এটাই তো তোমার মক টেস্ট দেওয়া হলো। ঠিক আছে? সো the process brings outcome, এটা ভালো করে মনে রাখবে। if the process is wrong, outcome will never come, outcome কোনোদিন আসবে না। ঠিক আছে? আউটকাম কোনোদিন আমার সম্ভব হবে না। তো আমাদের প্রসেসটাকে সবার ফার্স্টে ঠিক করতে হবে, আমি কি করতে চাইছি, আমার অবজেক্টটা কি, আমি কোন ধরনের প্রিপারেশনস এর দিকে এগোচ্ছি, কি আমার টপিক, এটা ভালো করে আমাদের দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যা বললাম, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা, এরপর আমি শিডিউলটা তোমাদের দেখাবো। স্যার, যেটা নোটস তৈরির কথা বললেন সেটা কি ডেইলি বেসিসেই তৈরি করতে হবে? কোনটা আপনি বললেন না যে নোটস তৈরি করে পড়বে, তো সেটা কি মানে ডেইলি বেসিসেই করব বলছেন? ইয়েস, ইয়েস, ডেইলি বেসিস।
এভরিথিং শুড বি ডেইলি বেসিস, এগুলো সব ডেইলি বেসিস করতে হবে। আর স্যার আপনি বললেন যে কোয়েশ্চেন আপনি দেবেন, সেটার ভিত্তিতে অ্যানালাইজ করব যে কোনগুলো টপিক জানা আছে বা নেই, তার ভিত্তিতে নোটসটা প্রিপেয়ার করব। তো মানে উইকলি আমি যে কোশ্চেন গুলো দেবো সেটা আমি করাবো, যে কোশ্চেন গুলো আমি দেবো সেগুলো তো আমি আমার ক্লাসে করাবো। আমি তো সপ্তাহে দেবো 2 দিন ক্লাস, বাদ বাকি তোমার কাছে 5 দিন সময় থাকবে। সেই 5 দিন তুমি কি করবে? যেদিনকে আমি করাবো সেই দিনই তোমার ভাবতে হবে। আমার পড়ানোর দিনটা আমি তোমাদের পড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো, সব করে দেবো, বাট সেখানে আমি কতটা করাতে পারবো ভালো করে বুঝবে। আমার যদি 1.5 ঘন্টার ক্লাস থাকে বা 2 ঘন্টার ক্লাস থাকে, আমি ম্যাক্সিমাম সেখানে 50টা কোশ্চেন করতে পারবো। কিন্তু বাদ বাকি আরো যে 5টা দিন পড়ে থাকে, সেইখানে তুমি তো আরো 50টা করে কোশ্চেন পার ডে করতে পারবে। তো ওই জন্য তোমাদের বলছি অ্যাপ্রোচ হোয়াট শুড ইট বি, এবং তুমি জিজ্ঞেস করতে পারো যে কোন বইটা পড়বো বা কি নাকি, আমি বলছি সেগুলো সব বই সম্বন্ধে আমি সব বলছি। কি বললাম বুঝতে পারলে? যখন আমি পড়াবো তখন তো আমি আমার মতো কোশ্চেন সেট তোমাদের বানিয়ে দেবোই, বাট তুমিও যখন পড়বে তখন তো তোমার পড়ার অ্যাপ্রোচটা কিন্তু মাস্ট বি সেম। মানে এরকম নয় যে শুধু স্যার যেটুকু বলছে আমি সেটুকুতে সীমাবদ্ধ আছি। স্যার তো একটা পয়েন্ট অফ ভিউতে অবশ্যই তোমাদের পড়াবে, তোমাদের তো কন্টেন্ট থাকবেই, ঠিক আছে, বাট দ্যাট উইল বি ফর দোজ 2 days only। তো সেই 2 দিন সেগুলো পড়বে, আর বাকি দিনগুলো তো তোমার হাতে নিজস্ব পড়াশোনা করার জন্য মেটেরিয়াল থাকতে হবে, উপায় থাকতে হবে কিভাবে আমি এগোবো। কি বলতে চাইছি বুঝতে পারলে? তো স্যার মানে আপনি কি পুরো উইকেরই কোয়েশ্চেন সেট দেবেন, নাকি মানে বললেন যে 2 দিনের আমি দিয়ে দেবো, বাকি দিন তোমরা মানে নিজেদের মতো কোয়েশ্চেন সলভ করবে, এটা বলতে? বাকি দিন তোমাদের নিজেদের মতো করতে হবে, আমি 2 দিনের জন্য করবো। মানে ধরো আমি একটা কোশ্চেন পেপার বানালাম, 50টা কোশ্চেন রইলো, তার মধ্যে 100টা কোশ্চেন রইলো বা 75টা কোশ্চেন রইলো, যাই রইলো 50% আমি করাবো, 50% তোমাদের পড়ার জন্য দেবো। সেটা তো দ্যাট ডে অনলি। তো স্যার সেই কোশ্চেনের সোর্স কোথায় থেকে পাবো? মানে খুব একটা আমার এই বিষয়ে আইডিয়া নেই। আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি। স্যার আমি যেমন পারচেস করেছি রেকর্ডেড আর লাইভ লেকচার দুটোতেই, তো ওইটাতে রেকর্ডেড লেকচার গুলো আর যে নোট গুলো আছে সেগুলো মানে অ্যাপের মধ্যে আমি কবে পেয়ে যাব, মানে সবকিছু আর কি। আরেকবার বলো। স্যার নোট গুলো আর রেকর্ডেড লেকচার গুলো যদি আমি আলাদাভাবে মানে নিজের মতো করে কিছুটা পড়তে চাই বাকি 5 দিন, তো সেই জিনিসগুলো পড়ার জন্য আর কি লেকচার আর রেকর্ডেড লেকচার আর নোট গুলো কবে পেয়ে যাবো অ্যাপে? হ্যাঁ পেয়ে যাবে, করতে পারবো। ওটা মানে রিসেন্ট কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো? তোমার দিয়ে দেওয়া হয়ে যেত। আমার তো অ্যাপে আমি দেখতে পাচ্ছি না। তুমি পরে ইয়ে করো, তুমি একটু হোল্ড করে থাকো, তোমাকে পার্সোনালি আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, ওকে গুড ইভিনিং স্যার। বলো। স্যার এটা বলছিলাম যে আপনি যে বললেন যে কোশ্চেন টু বুক অ্যাপ্রোচটাকে ফলো করতে হবে, তো স্যার আমরা তো স্যার যেমন আমি হচ্ছে 22-এ গ্র্যাজুয়েট করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো এখন আর তারপরে রিভাইজ খুব একটা করিনি। তো সেটা করলে কি ঠিক হবে? মানে হচ্ছে আমার কিছু কোশ্চেন করতে যাচ্ছি সলভ হচ্ছে না, কোশ্চেন করতে যাচ্ছি সলভ হচ্ছে না, তাহলে একটা নেগেটিভ কি মাইন্ডসেট তৈরি হবে নাকি সেক্ষেত্রে? নাকি ওটাই তোমায় করতে হবে। ভালো করে বোঝো কি বলতে চাইছি। ধরো ধরো একটা বইতে, এই বইতে ধরো 1000টা পেপার আছে, 1000 পেজ, মানে এই 1000টা পেজ থেকে কি কোশ্চেন আসবে? না না 1000টা বেশ থেকে আসবে না, একদম আসবে না। তার মানে কোথা থেকে কোশ্চেন আসবে সেটা সহজে কোথায় পাওয়া যাবে? কোন টপিক কোশ্চেন থেকে, কোনো কোশ্চেনের বুকলেট থেকে বা কোনো কোশ্চেনের ব্যাংক থেকে। তার মানে তোমাকে এতটা পড়ার দরকার নেই, এর তোমাকে সামারি বার করতে হবে। এটা পুরোটা পড়ে আমার হবে নাকি? ম্যাক্সিমাম ছেলেগুলো সরকারি চাকরি কেন ক্লিয়ার করতে পারে না? তার কারণ তারা বই থেকে এগোয়। আমি বলে দিচ্ছি, আমি কাকে কি বই পড়তে হবে সব বলে দিচ্ছি, কোথা থেকে কোন বই পড়বে না পড়বে সব বলে দিচ্ছি। আর কেউ? স্যার আপনি এখন যেগুলো লাইভ ক্লাস করাবেন এরপর ফার্দার, তো যারা রেকর্ডেড ক্লাসে আছে তারা কি সেই লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো পাবে, নাকি আগের রেকর্ডেডটাই পাবে? পাবে নতুন হবে। আচ্ছা। আর স্যার মানে ম্যাথের যে পোর্শনটা আছে সেটা তো মানে আগের রেকর্ডেড বা কিছু ম্যাথের পোর্শনটা মনে হয় ওটা নতুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর কেউ?
এটা তোমাদেরই জায়গা ভাই, তোমরা বলো, কোনো চিন্তা করো না, স্যার কিচ্ছু বলবে না। তোমার যা তুমি জিজ্ঞাসা করো তাহলে করতে পারো। স্যার কোশ্চেনের যে আমরা পিওয়াই কিউ যেগুলো আমরা সলভ করব সেগুলো স্যার যদি আপনি মানে আপনি তো প্রোভাইড করবেন, বললেন 50টা প্রোভাইড করবেন, তো বাকি যে কোশ্চেন গুলো আমরা করব, যে কোশ্চেন টু ব্রুক অ্যাপ্রোচে যাব, তো আমাদের কোশ্চেন গুলো সেরকম হওয়া উচিত যে পিডিসিএল এর রিলেভেন্ট হওয়া উচিত, সেই কোশ্চেন গুলো স্যার দরকার, বলে আপনি দিচ্ছি, প্রোভাইড করে দিলে খুব ভালো। বলে দিচ্ছি। ঠিক আছে স্যার ইলেকট্রিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশনের ক্লাস কি একসাথেই হবে? হবে, একসাথে হবে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের কাজ একসাথে হবে। এই হয়ে গেল 13 তারিখ। এইটাই আমি চাইছিলাম না। Books, question book level, question bank। দেখবে তোমার ইউথ কম্পিটিশন টাইমস, ইউথ কম্পিটিশন টাইমস, ঠিক আছে, এর এই লেভেলের বই পাওয়া যায়, এই লেভেলের বই পাওয়া যায়, ঠিক আছে। ইউথ কম্পিটিশন টাইমস এর এই লেভেলের বই পাওয়া যায়, যেখানে কেবলমাত্র সিবিটি এর এই লেভেল এক্সামিনেশন যেগুলো ভারতবর্ষে হচ্ছে সেই বইটা তোমরা পারচেজ করবে, ঠিক আছে। ফর ইলেকট্রিক্যাল স্টুডেন্টস যদি ইনস্ট্রুমেন্টেশন পাওয়া যায় তাহলে ইনস্ট্রুমেন্টেশন পারচেজ করবে। আদারওয়াইজ তোমরা যদি কোনো পেপার তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমি দেখছি ইনস্ট্রুমেন্টেশন আলাদা এরকম কোনো বই আছে কিনা যেখানে এই লেভেলের বইগুলো কভার করে, ওই লেভেলের কোশ্চেন গুলো কভার করে। এই লেভেলের সিবিটি বেসড এক্সাম মানে সিবিটি এক্সামস কে কভার করতে হবে, ঠিক আছে। এই লেভেলের সিবিটি এক্সামস কে কভার করতে হবে। এটা হয়ে গেল ইলেকট্রিক্যাল এন্ড ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে। যারা নন টেকনিক্যাল পড়বে, ঠিক আছে, তারা দেখবে ওই তোমার ওই যেটা খুলতে পর আমরা নামটা ভুলে যাচ্ছি, এদিকে এদিকে ঘোরা, এদিকে আচ্ছা তুই বেরিয়ে ওটা ওই ভেতরের ওইটা খুলতে ঘোরাতে হবে। তুই বেরিয়ে, আমি দেখে নিচ্ছি, সেটা সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হয়ে যাবে, লাইটটা জ্বালা, 1 মিনিট দাঁড়াও। কম্পিউটারটা ভুলে গেছি, কম্পিউটার পিনাকের পাবলিকেশনের দেখবে এসএসসি বই আছে, তার মধ্যে বই আছে বিসিএস প্যাটার্ন, ঠিক আছে, বিসিএস প্যাটার্ন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। ইংলিশ আছে, জিকে আছে, জিআই আছে, জিএস আছে। জিকেও, হ্যাঁ জিকে জিএস একসাথে আছে, রিজনিং এর একটা বই আছে, জিকে জিএস একসাথে আছে, রিজনিং এর একটা বই আছে।
এই বইগুলোতে এইরকম নীল রঙের দেখবে মলাট, এরকম একটা বই পাওয়া যায়, ঠিক আছে? এরকম নীল রঙের মলাট বই তোমার দিকে থাকবে পিনাকেল পাবলিকেশনে। এখানে টিসিএস প্যাটার্নের কোশ্চেন গুলো আছে ফর নন টেকনিক্যাল পারপাস, সেইগুলোকে তোমরা কোশ্চেনের ফরম্যাট বা কোশ্চেনের প্যাটার্নটা চিনবার জন্য ব্যবহার করবে, ঠিক আছে? আর আমি তোমাদের যে কোশ্চেন সেটগুলো দেবো, দেখবে সেখানেও বিভিন্ন এক্সামের শেষের দিকে বা শুরুর দিকে 120টা কোশ্চেন হলে যা হয় আর কি, কিছুটা কোশ্চেন টেকনিক্যাল, কিছুটা কোশ্চেন নন টেকনিক্যাল থাকে, তো তার মধ্যে কিন্তু এরকম সেট থাকে, ঠিক আছে? আর এই বইগুলোতে সেগুলো পুরোপুরি কনসাইজ করে দেওয়া আছে একসাথে, ঠিক আছে? পিনাকেল পাবলিকেশন এই বইগুলো, এগুলো যদি তোমাদের কাছে থাকে তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য সব থেকে বেস্ট হবে। এর তোমার ইংলিশ আছে, এর তোমার জিএস আছে, এর তোমার জিকে আছে, আর রিজনিং আছে। এই চারটে বইটা লাগবে, এই চারটে বই তোমাদের লাগবে। তোমরা সেম বই সেম যদি চাও, সেম বই যদি থাকে তো খুব ভালো, আদারওয়াইজ ইউথ ওয়াইসিপিরও সেম বই আছে, ইউথ কম্পিটিশন টাইমসেরও সেম বই আছে, যেখানে এই এসএসসির যে বিভিন্ন কোশ্চেন গুলো ওরা কালেকশন করে এক জায়গায় নিয়ে এসেছে, টিসিএস প্যাটার্নের কোশ্চেন গুলো এক জায়গায় নিয়ে এসেছে, সিবিটি এক্সামের যে প্যাটার্নটা সেটাকে এক জায়গায় নিয়ে এসেছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলোকে আমাদের কিন্তু রেডি করতে হবে ফ্রম দ্য নন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। এর সাথে যেটা দরকার সেটা হচ্ছে বাংলা আর WBGK, সেগুলো আমি তোমাদের বলে দেবো, এগুলো তোমাদের দেখার দরকার নেই, এইগুলো আমি তোমাদের বলবো, যেটুকু আমি বলবো সেটুকুই সাফিসিয়েন্ট হবে। এখানেও আমি যা বলবো মোটামুটি সাফিসিয়েন্ট হবে, আমি যা পড়াবো দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। তোমরা যদি সেগুলো কভার করতে পারো সেটাই অনেকটা হয়ে যাবে। বা তারপরেও তোমরা যদি কেউ প্র্যাকটিস করতে চাও, এই বইগুলোকে রেফারেন্স বুক হিসেবে তোমরা নেবে এবং এগুলোতে তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে? ITI তে এরকম কোনো বই নেই যেখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারো, ওই জন্য পুরোটা আমার উপর নির্ভর করতে হবে, ঠিক আছে? আর আমি যা দেবো দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট, তোমাদের কাছে হয়ে যাবে, ঠিক আছে? বেশি করতে হবে। ITI এর জন্য আমি যা বলবো তাই সেটা বললেই হবে। স্যার বলছি যে বলো। ইউথ স্যার ইউথ পাবলিক কম্পিটিশন টাইমস এর স্যার দুটো ভলিউমই নিতে হবে, ভলিউম 1 ভলিউম 2। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটাতে পুরো কভার হয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলছি যে নন টেকনিক্যালের জন্য আমার কাছে এসএসসির যে সাব সিলেকশন কমিশনের কিছু নন টেকনিক্যাল বই আছে, ওগুলো করলে হবে না স্যার? তোমার কাছে যেটা আছে তুমি সেটাই রেখে দেবে, শুধু PYQ করতে হবে। PYQ, yes। তোমার কাছে যদি SSC যেই PYQ থাকে সেটাও আমার ভালো। এসএসসি যেই না স্যার, নন টেকনিক্যালের পোর্শনটা বলছি, নন টেকনিক্যাল এসএসসি আছে, SSC যেই নন টেকনিক্যাল নন টেকনিক্যালের জন্য এসএসসির যে সিজিএল এর বুকগুলো আছে ওগুলো আছে আমার কাছে। ওইগুলো করলেও ওকে স্যার, ঠিক আছে। মানে আমার অ্যাপ্রোচ হবে কোশ্চেন দেবে বইতে, আমি বই পড়বো না, ওকে স্যার। আমি সময়ও বই পড়া নষ্ট করবো না, ঠিক আছে? স্যার বলছি ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রিক্যাল কে কি একই সিলেবাস কভার করতে হবে নাকি দুজনের কিছু আলাদা আলাদা ডিফারেন্সেস আছে, মানে ওদের কিছু আলাদা পড়তে হবে? ডিফারেন্স আছে, আমি বলে দেবো। মানে সবাইকে তো আপনার রেকর্ডেড লিখতে যা অ্যাভেলেবেল আছে সবাইকে সবটা তো পড়ার প্রয়োজন নেই, মানে না। মানে ইনস্ট্রুমেন্টেশন কে সবটা তো পড়ার প্রয়োজন নেই। আমি বলে দেবো তোমার সিলেবাস অনুযায়ী আলাদা আলাদা হয়ে যাবে, আমি বলে দেবো যে এইখানকার সিলেবাসটা আলাদা হয়ে যাবে, এরপরে আর ইনস্ট্রুমেন্টেশনদের পড়ার দরকার নেই, এরপর ইলেকট্রিক্যাল যারা পড়ার দরকার নেই সেটাই বলবো। আর ইনস্ট্রুমেন্টেশন স্পেসিফিক যে দুটো সাবজেক্ট আছে ওইগুলোকে আমি আলাদা করে ডিপার্টমেন্ট করে দেবো, ঠিক আছে? স্যার এখানে মানে এই WBPDCL এ মানে একটাই ইসে পোস্টে অ্যাপ্লাই করা যাচ্ছে তাই না? মানে দুটো পোস্টে কেউ যদি এলিজিবল হয় করা যাবে না? আমার মনে হয় না এক্সাম ডেটটা কিরকম ফেলবে আমার ঠিক জানা নেই, কিন্তু করতে তো দেওয়া উচিত, কারণ অনেকেই ITI থাকবে যারা ডিপ্লোমা করেছে, অনেক ডিপ্লোমা থাকবে যারা বিটেক করেছে, ঠিক আছে? কিন্তু স্যার আমি ওদেরকে ফোন করেছিলাম তো তারা বললো যে দুটো পোস্টে অ্যাপ্লাই করলে এই ক্যান্সেল হতে পারে, মানে আমি WBPDCL এ ফোন করেছিলাম, সেই জন্য আমি আর রিস্কে মানে ই করিনি, যদিও আমি দুটো পোস্টে এলিজিবল আছি। এরকম বলেছে? হ্যাঁ বলেছে, ওখানে হেল্পলাইন নম্বরে বলেছিল যে ক্যান্সেল হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে ক্যান্সেল হওয়ার, এরকম ভাবে বলেছিল। তাই সেই জন্য আমি আর রিস্ক নিইনি, আমি একটাতেই করেছি অ্যাপ্লাই সেই জন্য। ঠিক আছে,
ওরা তো কোনো জায়গায় লিখে দেয়নি যে ইউ ক্যানট অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট। যেখানে যেখানে আপনার লেখা থাকে, দেখবেন বেস্ট এক্সামিনেশন গুলোতে বেস্ট এক্সামিনেশন লেখা থাকে যে ইউ ক্যানট। ওটাই মানে সমস্যা হচ্ছে, কারণ মানে আমি যেহেতু গভর্নমেন্টের প্রিপারেশন করি, তো আমার নন টেকনিক্যাল পোর্শনটা ন্যাচারালি স্ট্রং, কিন্তু আমি এখানে প্রথম পোস্টে যেটা করেছিলাম মানে সেটা ইনস্ট্রুমেন্টেশনে করেছি যেহেতু, সেই জন্য আমি আর মানে ইচ্ছে হচ্ছে করতে অ্যাপ্লাই আর একটা, কারণ আমার ওটা স্ট্রং পোর্শন নন টেক পোর্শনটা, বাট মানে ভয়ও হচ্ছে যে অ্যাপ্লাই করবো কিনা, তাই আর করিনি। যা করেছো ভালো করেছো, ঠিক আছে, কত ভিডিও আছে। তো এই হলো কি আমাদের ব্যাপার, এইটা হলো কি আমাদের অ্যাপ্রোচ, এবং তোমরাও কিন্তু এইভাবেই চলবে। এবার প্রশ্ন আসতে পারে স্যার আমি তো ধরুন আমার সবকটা কোশ্চেনই আমার মনে হচ্ছে আমি জানি না। তোমার যদি মনে হয় তুমি সবকটা কোশ্চেন জানো না, সেই কন্ডিশনেও তুমি কোশ্চেনটাকেই পড়বে, সেই কন্ডিশনেও তুমি কোশ্চেনটাকেই চিনবে। তার কারণ হচ্ছে একটা জিনিস জানবে, যখন আমরা পড়তে বসি না, ধরো কোনো একটা টার্গেট নিয়ে পড়লাম, কোনো বই নিয়ে বসলাম বা সেটা নিয়ে বসলাম, সেক্ষেত্রে কি হয়, ধরো একটা তোমরা খেয়াল করে দেখবে, আমি যেটা বলছি তোমাদের সঙ্গে মিলিয়ে দেবে, আমার সাথে হয়, তোমার সঙ্গে হয়, সবার সাথে হয়। দেখবে তুমি ধরো ট্রান্সফরমার পড়ছো, ট্রান্সফরমারের শুরুর দিকে টপিক গুলো খুব ভালো মনে থাকে, চ্যাপ্টারের শেষের দিকে টপিক গুলো ভালো মনে থাকে। কি বলছি বুঝতে পারলে? একটা সাবজেক্টের শুরুর দিকে টপিক গুলো যেরকম মনে থাকে কোন একটা বইয়ের, শেষের দিকে টপিক গুলো সেম ভাবে মনে থাকে না স্যার। কেন থাকে না? তার কারণ হচ্ছে যখনই আমরা পড়া শুরু করি, কারণ হচ্ছে যখনই আমরা পড়াশোনা শুরু করি তখন আমরা প্রথম থেকেই শুরু করি, আর প্রথম থেকে আগের বারও যতটা এগিয়েছিলাম, ধরো প্রথম থেকে আমি 4 পাতা বা 5 পাতা পড়েছিলাম, পরের বার আবার এমসি নিয়ে বসেছি, আবার ওই 4-5 পাতাই পড়তে পেরেছি, শেষ পর্যন্ত আর যেতে পারিনি। এবার কোশ্চেন তো এরকম নয় যে শুধু প্রথম 4-5 পাতার মধ্যেই থাকবে, কোশ্চেন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। ধরো তোমাকে বললো যে নাম্বার অফ স্টেপস ইন স্টেপার মোটর বার করো, স্টেপ অ্যাঙ্গেল বার করতে বললো, তাহলে স্টেপ অ্যাঙ্গেলটা তো স্টেপার মোটরের একদম শেষের দিকে রয়েছে চ্যাপ্টারে, ওটা তো ফর্মুলা অনেকে জানেই না। তুমি কি করে বুঝতে পারবে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট আর কোন টপিকটা ইম্পর্টেন্ট নয়? কি বলতে চাইছি বুঝতে পারছো? এই জন্য এই পয়েন্ট অফ ভিউটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখনই প্রিপারেশন নেবো, আমাদের হাতে যখনই সময় কম থাকবে, তখন আমরা কোশ্চেন আনসার পয়েন্ট অফ ভিউ থেকে পড়াটাই আমাদের জন্য বেস্ট। এবং কোশ্চেন থেকে আমাদের যতগুলো ক্লাস চলে, যতগুলো প্রিপারেশন চলে, যতগুলো ক্লাসেস হয়, দেখবে আমরা থিওরিটিক্যাল পড়াশোনা চালু করার আগে আমরা তার কোশ্চেন আনসার ডিসকাশন করি, কারেন্ট ইয়ারে কি কি প্রিভিয়াস কারেন্ট ইয়ারে কি কি কোশ্চেন এসেছে, এবং বেস্ট অন দ্যাট কোশ্চেন আমরা আমাদের নোটটাকে মডিফাই করি। যেমন 2024-25 সালে বিএলডিসি মডেল থেকে প্রচুর কোশ্চেন আসা চালু হয়, বর্তমানে পিএমএনএস মডেল থেকে প্রচুর কোশ্চেন আসছে। আমি এটা তোমার ডিপ্লোমার এবং এই লেভেলেরও বেশ কিছু এক্সাম থেকে বলছি। যেমন কন্ট্রোল সিস্টেম এবং পাওয়ার ইলেকট্রনিক্স এর ওয়েটেজ এই লেভেলের এক্সামিনেশন গুলোতে বেশি থাকে, ঠিক আছে। যেমন তোমার ওই হ্যান্ড টুলস এর ছবি দিয়ে ফিগার আইটিআই তে পরীক্ষাতে বেশি থাকে, তারপর সিম্বল বেসড কোশ্চেন আইটিআই এর পরীক্ষাতে বেশি থাকে। তার মানে এইগুলো হচ্ছে কি অবজারভেশন। এই অবজারভেশন গুলো তখনই আসবে যখন তুমি বারবার ওই ধরনের কোশ্চেন পেপার গুলো দেখবে, এবং পার্টিকুলার কোন কোশ্চেন গুলো আসে সেইগুলোর দিকে তুমি পড়াশোনাটা এগিয়ে দিয়ে দেবে। সেম অ্যাপ্লাইজ ফর তোমার অলসো নন টেকনিক্যাল পোর্শন অলসো। তো এইটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। এবার দেখো আমাদের শিডিউলটা। আচ্ছা, আমাদের শিডিউলটা শুরু হচ্ছে 9 তারিখ থেকে, ঠিক আছে। আমাদের শিডিউলটা শুরু হচ্ছে 9 তারিখ থেকে। আজকে হচ্ছে তোমার 26 তারিখ, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে তোমার দেখো 9 তারিখ, এরকম একটা শিডিউল আছে, ঠিক আছে। তো যেটা টার্গেট আছে, কালকে আমি লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের ক্লাস নিতে পারি, ষষ্ঠীর দিন ক্যালকুলাস, নবমীর দিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিজয়ের দিন কমপ্লেক্স এন্ড ভ্যারিয়েবল, আর লক্ষ্মী পুজোর দিন হচ্ছে তোমার নিউমেরিক্যাল মেথড, তার আগের দিন প্রবলেম। এরকম পরপর আমার 6 দিন সকালে ম্যাথমেটিক্স এর ক্লাস হবে। এটা এখনো পর্যন্ত শিডিউলড হয়ে আছে। যদি কিছু আপডেট হয়, যদি কোনো
চেঞ্জ হয় সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা অ্যাক্টিভ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। টাইমটা আমি রাত্রি 9টাতেও দিতে পারি, ঠিক আছে? রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হতে পারে, ঠিক আছে? কিপ ইন মাইন্ড দিস থিং। তো আমাদের এই ক্লাসটা কিন্তু হতে পারে, এইগুলো সব শিডিউল করা আছে আপাতত। এরকম ভাবে শিডিউলটা রয়েছে। ম্যাথের একটা এই প্রথম যে সবই জ্ঞান থাকছে, যখন আমরা মেন ক্লাস চালু করছি তার আগে আমরা ম্যাথটাকে পুরোপুরি কভার করেছি, এরকম একটা প্ল্যান দেওয়া রয়েছে, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা ম্যাথটাকে করব। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমাদের শিডিউল ক্লাসেস যেভাবে যখন চালু হয়ে যাচ্ছে, 9 তারিখ থেকে শিডিউল ক্লাস চালু হচ্ছে আপনার তোমার লক্ষ্মী পুজো। তো সেখানে আমাদের তোমাদের যে ব্যাচটা রয়েছে, দেখো লেখা রয়েছে এএমই ইলেকট্রিক্যাল মেশিন আর এএমই অ্যানালগ ইলেকট্রনিক্স, ঠিক আছে? প্রথমে তোমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স এর ফুল কোর্সের সাথে তোমাদের একটা ক্লাস মার্জ করা হবে, আর পাওয়ার সিস্টেম নতুন করে ওখানে শুরু হচ্ছে। অ্যানালগ ইলেকট্রনিক্স এর ওই শুরুর দিকে ডাইরেক্ট পোর্শন গুলো একটু বাকি আছে, ডাইরেক্ট পোর্শন গুলো ওদের হয়ে গেছে। ওদের ডাইরেক্ট ট্রানজিস্টার থেকে ফুল কোর্সের ক্লাসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলেই হচ্ছে ওখানে, তো ওখানে চালু হচ্ছে। তো ওদের ওখানে তোমরা ট্রানজিস্টার থেকে পড়াশোনাটা চালু করবে, আর পরের ক্লাসে আমি তোমাদের ডায়োড আর বেসিক সেমিকন্ডাক্টর ফিজিক্সের পোর্শনটা আমি তোমাদের পরের ক্লাসে পড়াবো। তো এইরকম আমার 2 দিন সময় লাগবে, 2 দিন অথবা 3 দিন হয়তো সময় লাগবে ডায়োডটা পড়াতে। একদিন সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়বো, একদিন ডায়োড পড়বো, একদিন ডায়োড সার্কিট পড়বো, ঠিক আছে? আর তার প্যারালালি এদিকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স চলতে থাকবে, পাওয়ার সিস্টেম চলতে থাকবে, মেশিন চলতে থাকবে। আর যখন এইখানটা যখন ধরো কভার হয়ে যাচ্ছে, যখন আমার ডায়োড পোর্শনটা কভার হয়ে যাবে আর সেমিকন্ডাক্টর ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স এর দেখা সার্কিট থিওরি চালু হয়ে যাবে এই পোর্শনটা, ঠিক আছে? এই পোর্শনটাতে সার্কিট থিওরি চালু হয়ে যাবে। এইটা হয়ে গেল আমাদের ইলেকট্রিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশনের ক্লাসের যে ব্যাপারটা বললাম, সেটা তোমাদের রেসপেক্টিভ যে 2টো করে ক্লাস হবে সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? চেষ্টা করা হচ্ছে শনিবার রোববার শিডিউলটা ফেলার। শনিবার রোববার 11টা থেকে 2টো আর 3টে থেকে 5টা তোমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? আর নন টেকনিক্যালের যে ক্লাসটা হবে, নন টেকনিক্যালের ক্লাসটা একটা দিন রাখা আছে বা 2টো স্লটে রাখা আছে। নন টেকনিক্যালের ক্লাসটা দেখো 6টা থেকে 7:30 ফার্স্ট স্লটে রাখা আছে, আর 8:30 থেকে 10টা পর্যন্ত ফার্স্ট স্লটে রাখা আছে, সেকেন্ড স্লটে রাখা আছে, ঠিক আছে? এইরকম তোমার ওখানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে, আর একটু এক্সটেন্ডও হতে পারে। এইটা হচ্ছে তোমাদের নন টেকনিক্যালের ক্লাসের শিডিউল। বেঙ্গলি শুরু হবে আর কোয়ান্টিটিভ অ্যাক্টিভিটি শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে পিডিসিএল এ যারা আইটিআই এর পড়াশোনা করছো, আইটিআই ডেডিকেটেড ক্লাস আছে, ঠিক আছে? দেখবে যেদিন মানে ওই 25 তারিখ 26 তারিখ এরকম রয়েছে, ঠিক আছে? তোমাদের ডেডিকেটেড টেকনিক্যাল ক্লাস থাকবে রাত্রিবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত। আর এখানে কেএমসিএসি ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো চলছে, আর এখানে ফুড কোর্সের আর কেএমসি ক্লাসগুলো কম্বাইন্ড হতে চলছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট তোমাদের ইয়ের ডিস্ট্রিবিউশন এবং ক্লাসের ডিস্ট্রিবিউশন। তোমাদের প্রত্যেক সপ্তাহে টেকনিক্যাল ক্লাস থাকবে টেন্টেটিভলি 4টে করে, আর নন টেকনিক্যাল ক্লাস থাকবে 2টো করে, ঠিক আছে? এতক্ষণ ঠিক করা হয়েছে। এরপরে বেসড অন অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনটা কিরকম ভাবে পড়ছে তার উপর ভিত্তিতে সেটাকে আমরা হয়তো বাড়াবো, ঠিক আছে? নাম্বার অফ ক্লাস বাড়াবো, সেটাকে আমরা বাড়াতেও পারবো। আমাদের সময়ও আছে, সুযোগও আছে, 2টো অপশনই রয়েছে। তাহলে বেঙ্গলি আর কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড আমাদের ক্লাসটা প্রথমে চালু। তো এইটা হলো আমাদের মোটামুটি একটা শিডিউল আমরা বানিয়েছি। এই শিডিউল অনুযায়ী আমাদের ক্লাস হয়ে আসছে, তোমাদের ক্লাসটা এই শিডিউল অনুযায়ী। এটা তোমরা চেক করে দেখবে, এটা জেনারেলি স্যাটারডে সানডে করে পড়বে, ঠিক আছে? স্যার আমি হ্যাঁ বলছি যে আমি স্যার আপনার সিলেবাসের ক্লাসটা মিস করে গেছি স্যার। এখানে ম্যাথও ইনক্লুডেড আছে নাকি স্যার? হ্যাঁ, ম্যাথ ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আমি তোমাদের বললাম না, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে এই যে পুজোর সময় যে টাইমটা আছে, পুজোর সময় এই দেখো শিডিউল করা আছে। পুজোর সময় পঞ্চমীর দিন লিনিয়ার অ্যালজেব্রা হবে, তারপর ষষ্ঠীর দিন ক্যালকুলাস হবে, ঠিক আছে? এরকম একটা টেন্টেটিভ শিডিউল ফেলা আছে। আমি চেষ্টা করবো যে এই সময়তেই ক্লাসগুলো নিয়ে নেওয়ার, ঠিক আছে? এবার যদি ধরো অডিওর প্রবলেমটা খুব বেশি হয়, ঠিক আছে, তখন আমি নিতে পারবো না। এখন বুঝতে পারছি না যে অডিওর প্রবলেমটা কিরকম হবে আর, ঠিক আছে? কারণ একটা দিন না গেলে অডিওটা কিরকম আসছে, এখানে কতটা সাউন্ড বাজছে, তা আপনাদের আমাকে চেলামেলি করতে হবে। মানে আমি তো চিৎকার করবো, তোমাদেরও তো সেটা শুনতে পেতে হবে, নাহলে বাড়ির চারদিকে যদি গান বাজে তখন কি করে শুনবে? এটা একটা টেন্টেটিভ প্ল্যানিং করা আছে, ওই জন্য মেন শিডিউলের মধ্যে দেওয়া নেই। তোমরা যখন শিডিউলটা পাবে দেখবে তখন এখানে শিডিউলে কিছু লেখা নেই। মনে রাখবে যে পরীক্ষা চলা পুজো চলাকালীন তোমাদের ক্লাস হবে, কালকে তোমাদের ক্লাস আছে, ঠিক আছে? এবং পুজো শেষ হবে, আমাদের ম্যাথামেটিক্সও শেষ হয়ে যাবে, এরকমই প্ল্যানিং করা আছে।
ওকে। ঠিক আছে। আর এইখানে তোমাদের আপাতত একটা মাসের শিডিউল দেওয়া আছে। একটা মাসের মধ্যে এক্সপেক্টেড যে আমরা ইলেকট্রিক্যাল মেশিনটার বেশ খানিকটা পোর্শন করে ফেলতে পারবো। অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এরও অনেকটাই এগিয়ে যাবে। আর পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম মেশিন এগুলোও আমরা এই পাওয়ার সিস্টেম সার্কিট করি। ঠিক আছে। আবার অ্যানালগ ইলেকট্রনিক্স এর তোমাদের এই যে পিঙ্ক পার্পল কালারের যে ক্লাসটা আছে এখানে তোমার ইয়ে হবে। ঠিক আছে। 3টে ক্লাস লাগবে অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স 6টা, তারপর সার্কিট থিওরি ওখানে চালু হয়ে যাবে। ঠিক আছে। এইভাবে আমাদের ক্লাসেস চলবে। ডিটেল সিলেবাসটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে স্যার? হ্যাঁ, এগুলো সব পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো। नहीं डिटेल सिलेबसটা আছে, সিলেবাসটা পিডিসিএল এর সিলেবাসটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। পিডিসিএল এর সিলেবাস আর এই শিডিউলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। স্যার প্রথম দিকের এই ক্লাসগুলো বোথ ইলেকট্রিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশনের জন্য তো অ্যাপ্লিকেবল। হ্যাঁ, অ্যাপ্লিকেবল থাকবে। ইনস্ট্রুমেন্টেশন স্পেসিফিক যে ক্লাসগুলো হবে সেইগুলো রেকর্ডেড ভার্সন আমি তোমাদের দেবো। ঠিক আছে। ইনস্ট্রুমেন্টেশন স্পেসিফিক ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন আমি তোমাদের দেবো। ঠিক আছে। বা রেকর্ডিং যখন করবো তো তোমাদের ডাকবোই। আমি এখনো পর্যন্ত শিডিউলটা ঠিক করতে পারিনি যে আমি কোন সময় ইনস্ট্রুমেন্টেশনের ক্লাসটা নেবো। ঠিক আছে। এইখানে আমার যেখানে ফাঁকা সময় আছে আমি সেইখানেই ক্লাসটা নেবো। যেমন ধরো ফর এক্সাম্পল বলছি, দেখো এইখানে দেখো যেগুলো সাদা ঘর আছে, পুরোপুরি সাদা ঘর যেগুলো আছে, যেমন ধরো 4 তারিখ দেখো পুরো সাদা। ঠিক আছে। তারপর দেখো এই 13 তারিখ 14 তারিখ, হ্যাঁ 13 তারিখ দেখো পুরোপুরি ফাঁকা, 13 তারিখ পুরো ফাঁকা, 14 তারিখ পুরো ফাঁকা। ঠিক আছে। এইরকম পুরোপুরি ব্ল্যাঙ্ক যে ডেগুলো আছে এরই মাঝখানে আমি একটা করে ইনস্ট্রুমেন্টেশনের ক্লাসগুলো ঢোকাতে শুরু। এখনো পর্যন্ত যেটুকু প্ল্যানিং আছে সেটুকু হচ্ছে এটি হচ্ছে তোমাদের সিলেবাস। বাদ বাকি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে প্রেজেন্ট থাকবে, অ্যাক্টিভ থাকবে, ওইখানে তোমাদের কিন্তু ক্লাসের লিঙ্ক যাবে। ঠিক আছে। ওয়েট করবে, রাত্রি 9টা অবধি ক্লাসের লিঙ্ক যেতে পারে। ঠিক আছে। তোমরা একটু খেয়াল করে রাখবে, রাত্রি 9টা পর্যন্ত কিন্তু ক্লাসের লিঙ্ক যেতে পারে, এটা আমি বলে রাখলাম। তো একটু ইয়ে হয়ে থাকবে, অ্যালার্ট হয়ে থাকবে যে এই যে ডেটগুলো দেওয়া আছে ডেটগুলোতে তো ক্লাস হবেই, ডেটগুলো ছাড়াও এক্সট্রা যেখানে ডেট দেওয়া নেই সেখানেও ক্লাস হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? এটা মোটামুটি সিলেবাস হয়ে গেল, এই শিডিউলটা হয়ে গেল তোমাদের। আর এই শিডিউলটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। স্যার বলছি যে নন টেকনিক্যালের যে ক্লাসটা হবে ওটা ডিপ্লোমা, বিটেক, আইটিআই সব একসঙ্গেই হবে? সব একসাথে হবে। তোমাদের যে মক টেস্ট গুলো তৈরি করা হবে সেইখানে দেখবে তোমাদের প্যাটার্নটা বুঝতে পারবে আরো ভালো করে। ঠিক আছে। আর কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলবে। স্যার বলছি যে আমরা পড়বো তো ইংলিশে, কিন্তু কোশ্চেন থাকবে বাংলায়, তাহলে কি আমাদের কি অসুবিধা হবে কোশ্চেন বুঝতে? বুঝতে পারলাম না। বলছি যে আমরা পড়বো তো ইংলিশ টার্মে না, তো এবার যদি কোশ্চেন থাকে বাংলায় তাহলে আমাদের কোশ্চেন বুঝতে অসুবিধা হবে? কোশ্চেন বাংলায় কেন থাকে? মোড অফ ল্যাঙ্গুয়েজ বাংলা দেখলাম এক্সামে। কোথায় এক্সামে? ওটা বেঙ্গলি না নেপালির জন্য বেঙ্গলি ছিল। ওরে বাংলাকে ইংলিশে কি করে জিজ্ঞেস করবে বাংলা সাবজেক্টের কোশ্চেনটাকে? না না স্যার, ওই ল্যাঙ্গুয়েজ পেপার যেটা নেবে সেটার কি মোড অফ ল্যাঙ্গুয়েজ ওটা দেওয়া ছিল, বাংলা নেবে না নেপালি? বাংলাই হবে, বাংলার মোড অফ ল্যাঙ্গুয়েজ বাংলাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলার মোড অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে নাকি? ঠিক আছে।
এবার দেখো, তোমরা কিন্তু এত কিছু শোনার পরও যদি বই পড়া শুরু করো তাহলে কিন্তু জীবন উন্নত। বই বলতে কোন বইটা পড়বে বুঝতে পারলে আশা করি, এবং এই অ্যাপ্রোচেই চলবে, ঠিক আছে? কারণ তোমরা হয়তো অনেকে গেটের প্রিপারেশন নিচ্ছ বা হয়তো অন্যান্য বিভিন্ন এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, আমি জানি না তোমরা কিরকম ভাবে তোমাদের প্রিপারেশনকে নিয়ে চলো, বাট আমার মনে হয়েছে যে কম সময় গভর্নমেন্ট জব ক্লিয়ার করতে গেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস আর মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস। আমাদের কাছে বেশ কিছু ভিডিও আছে, আমরা পাঠাবো, তোমাদের দেখবে। সেম সাজেশন ফলো করে একজন ছেলে আমাদের, পিউষ বলে একটা ছেলে, ও আরআরবি যেই পরীক্ষার সময় এসএসসি যে পিওয়াইকিউ গুলো লাগিয়ে পরীক্ষা দিতে গেছে। ও কোনো পিওয়াইকিউ এক্সামিনেশনের কোনো মক টেস্ট কিছু কেটেনি, ও খালি এসএসসির যে পিওয়াইকিউ কোশ্চেন গুলো আছে সেইগুলোকেই আরআরবি যেই পিওয়াইকিউ ভেবে টেস্ট দিয়েছে, আরআরবি যেই মক টেস্ট দিয়েছে। তার টেকনিক্যাল পোর্শন, তার নন টেকনিক্যাল পোর্শনকে অ্যাজ ইউজুয়াল পড়ে গেছে, তার জন্য ওর খুব ভালো রেজাল্ট হয়েছে। হি ইজ কারেন্টলি সিলেক্টেড, হি ইজ সিলেক্টেড ইন আরআরবি যেই কলকাতা, ঠিক আছে? ওই জন্য কোশ্চেন পেপারটা চেনার আমাদের খুব দরকার আছে। এইটা আমাদেরকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে কোন কোশ্চেনটা, কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোত্থেকে আসছে এবং কারেন্ট এক্সাম প্যাটার্নের ভিত্তি, ঠিক আছে? ফালতু আমরা কাটতে যাবো না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। একটা থিওরি আমরা করব। হ্যালো স্যার। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল, যে ডিসিএল হোক, টিসিএল হোক, যে এক্সামিনেশনে হোক না কেন, আমি তোমাদের এইভাবেই পড়াবো। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ স্যার, বলছি আমরা আইটিআই স্টুডেন্টরা তাহলে এখন কি করব স্যার? তোমরা আইটিআই স্টুডেন্টরা, তোমাদের বই তো কিছু কিছু আছে, থিওরি বই। হ্যাঁ, থিওরি তো আছে স্যার। সেটাই পড়ো। আচ্ছা, কিছু যদি না থাকে তাহলে থিওরি পড়ো, তারপর আমি যবে থেকে ক্লাস চালু করব তবে থেকে তোমরা সেখানে জয়েন হবে, ঠিক আছে? তোমাদের সমস্ত জিনিস বলে দেওয়া হবে। তোমাদের সিলেবাস অনেক ছোট। আচ্ছা স্যার, আমাদের যে আইটিআই লেভেলে যে এক্সাম হয়েছিল, ফাইনাল এক্সাম, তো আমরা কি ওখান থেকেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব বা নিমি থেকে কারো স্কিল? না, আচ্ছা, তোমরা যেটা কোশ্চেন করবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, কোশ্চেন পেপারগুলো আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, ওটা একটু পাঠিয়ে দিন। ঠিক আছে? কোশ্চেন পেপারগুলো যেগুলো হবে আমি একটা পিডিএফ করে তোমাদের পাঠিয়ে দেবো, গ্রুপ একটা করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের আলাদা কোশ্চেন পেপার আছে, আলাদা আলাদা লেভেলের কোশ্চেন পেপার রয়েছে, আইটিআই লেভেলের সেপারেট কোশ্চেন পেপার, সেইগুলো তোমরা পড়বে। ঠিক আছে স্যার। স্যার সিলেবাসটা একটু আপডেট করে দিন গ্রুপে, এএমইটা। তোমরা এখন যে যে গ্রুপে আছো সেই গ্রুপে থাকবে, গ্রুপটা লিড করবে না। যাদের লাইভ ক্লাসের অ্যাক্সেস আছে তাদেরকে আমি আলাদা করে একটা গ্রুপে অ্যাড করব। লাইভ ক্লাসের লিঙ্কটা সেই গ্রুপটায় যাবে, তোমরা সেইখান থেকে লাইভ ক্লাসের লিঙ্কটা নিয়ে জয়েন করবে লাইভ ক্লাস, ঠিক আছে? লাইভ ক্লাস হওয়ার একটা লিঙ্ক গ্রুপ থাকবে, সেই লাইভ লিঙ্কের গ্রুপটা তোমাদেরকে আলাদা করে অ্যাড করে দেওয়া হবে, তোমরা সেইখান থেকে লাইভ ক্লাসের লিঙ্কে জয়েন করবে। আর পিডিএফ যেটা পাবো, পিডিএফ যেটা দেবো সেটাই কমন গ্রুপটায় দেবো। তোমাদের দেখবে সবাইকে একটা কমন গ্রুপে অ্যাড করা আছে, ঠিক আছে? ওই কমন গ্রুপটায় তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর কেউ, আর কোনো কোশ্চেন, আর কোনো জিজ্ঞাসা? তোমাদের সকলের কাছ থেকে একটু আমি সময় চেয়ে নিচ্ছি। আইটিআই দের যে কোশ্চেন ক্লাসগুলো আর নন টেকনিক্যালের যে ক্লাসগুলো একটু পর থেকে আমি চালু করছি,
ঠিক আছে? এই পুজোর সময় আমাদের একটু ম্যাথটাকে করে নিতে হবে, কারণ আমাদের ম্যাথের কোনো ক্লাস রেকর্ড করা নেই, যার জন্য ম্যাথটাকে আমরা আগে সবার ফার্স্ট ট্রাই করব। ঠিক আছে, আমাদের একটু সময় দাও, এই প্রথম কটা দিনের জন্য আমরা একটু ম্যাথটাকে করবো। ঠিক আছে, ফর ইনস্ট্রুমেন্টেশন আর এর জন্য, তারপর থেকে তোমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস চালু হবে। ঠিক আছে স্যার বলছি আমাদের কোশ্চেন গুলো পাঠাবে বললেন, তাহলে কোশ্চেন গুলো যদি একটু পাঠিয়ে দেন। সব দেওয়া হবে, ধৈর্য রাখতে হবে। ঠিক আছে? যদি ধৈর্য রাখতে না পারো তাহলে কিছু করার নেই। কোশ্চেন পেপার গুলো একবারে ওরকমভাবে দেওয়া যাবে না, একটা ফোল্ডার করতে হবে, ফোল্ডার করে একটা ড্রাইভে লিঙ্ক করবো, লিঙ্ক করে জাস্ট একটা লিঙ্ক তোমাদের দেবো, ওই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে স্যার। সব পাবে, কিচ্ছু পালাবে না। ওই পিডিএফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে না। ঠিক আছে, ওইসব পিডিএফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছেড়ে দাও। ঠিক আছে, তার কারণটা ভালো করে বোঝো। পিডিএফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে, তোমাদের একটা কথা বলেছি, দেখো এখানে আমি লিখেছি যে অল সেন্স অফ ইমাজিনেশন। যখনই তোমরা নোট পাও তখন তোমরা ফার্স্ট কাজ কি করো বলতো, ওই নোটটাকে প্রিন্ট করো। প্রিন্ট করে কি করো, নিজের কাছে রেখে দাও। কোনো জিনিস প্রিন্ট করা যাবে না। আমার সব নোট হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডে, ইচ্ছাকৃতভাবে করা আছে। ইউ আর ফোর্স টু রাইট এভরিথিং, তোমাকে লিখতেই হবে খাতায়। তোমাকে এই যে নোটটা রয়েছে প্রত্যেকটা ক্লাসে ভালো করে বুঝবে, আমার পয়েন্ট অফ ভিউটা ভালো করে বুঝবে, ভুল বুঝবে না আমাকে। ঠিক আছে, এইখানে দেখাটা সামানি তোমায় তৈরি করতে, এই পুরো পেজটা প্রিন্ট করে তোমার কোনো লাভ নাই। তোমাকে এই পেজ থেকে একটা সামানি তৈরি করতে শিখতে হবে। ফর ইচ এন্ড এভরি পেজ ইউ মাস্ট ক্রিয়েট ইউর ওন কপি। ধরো আমি তোমাকে একটা, আমি কি এটাকে ওয়ার্ড করতে পারতাম না? ওয়ার্ড করতে পারতাম। প্রিন্টেবল করতে পারতাম না? প্রিন্টেবলও করতে পারতাম। কিন্তু ওয়ার্ড আর প্রিন্টেবল করলে কি হয়, ছেলেগুলো খালি নোটটা নেয়, নোটটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেয়, ওটা ওখানেই ঘুমিয়ে যায়। এবার যখন ওই পেজটাকে ব্ল্যাঙ্ক করা হয়, কালো করা হয়, কালো করার জন্য কেউ প্রিন্ট করতে দেবে না। প্রিন্ট না করলে তাকে কি করতে হবে, বাই ফোর্স সেটা করতে হবে। এবং আমি চাই যে তোমরা প্রত্যেকটা পেজ পড়ো, যেটুকু নোট আমি দেবো, এবং সেই নোটের প্রত্যেকটা জিনিসের সামারি তোমরা নিজের মতো নিজেরটা ক্রিয়েট করো। ভালো করে বুঝবে, এই যে জিনিসটা আমি লিখেছি, এইখানে আমি একটা কথা বলেছি, এই যে নোট খাতায় যে ইম্পর্টেন্ট টপিকটা এসে পড়বে, সেটা প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদা হবে। ধরো আমি পার্টিকুলারলি ইলেকট্রিক্যাল একটা ফর্মুলা আমার মনে থাকে না, কোনো একটা টপিকে। ফর এক্সাম্পল, আমার যেটা মনে থাকে না, প্যারালাল ইন্ডাক্টরের ফর্মুলাটা আমার মনে থাকে। ঠিক আছে, তাহলে আমি যেটা মনে রাখি না, আমার নোট খাতায় তো সেইটা আসবে। এবার ধরো ফর এক্সাম্পল, এখানে যতজন বন্ধু আছে, ফর এক্সাম্পল কোন একজনের নাম নিচ্ছি, ধরো সুরেশ। ধরো সুরেশের মনে থাকে না ডিসি মেশিনের, ধরো ফর এক্সাম্পল ওই ইএমএফ ইকুয়েশনের ফর্মুলাটা আমার মনে থাকে না। তো ও নোট খাতায় কি লিখবে, ও ওই ফর্মুলাটা লিখবে। আমার তো ডিসি মেশিন মনে থাকে, আমি ডিসি মেশিন লিখবো না। ওর মনে থাকে হচ্ছে আমার টপিকটা, ওই জন্য ও আমারটা লিখবে না। তার মানে এই যে নোট খাতাটা প্রিপেয়ার হচ্ছে, ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল পারসন উইল হ্যাভ ইটস ওন নোট কপি। কে কোনটা পারে না সেটা তাকে আইডেন্টিফাই করতে হবে, যে আমি এই টপিকটা পারি না। আমি জানি সিলেকশন কারা পায়, ধরো আমি সিলেকশন পেয়েছি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি জানি আমি কি জানি না, মানে কোন টপিকগুলো আমার মনে থাকে না, এবং সেইগুলো আমার একটা জায়গায় হাইলাইট করা আছে, আমার একটা জায়গায় মেনশন করা আছে, লেখা আছে। আমি যখন এক্সামিনেশন হয় তার আগে শুধু সেইটুকু পোর্শন আমি যদি রিভিশন করে যাই, তাহলে আমি জানি আমার পুরো জিনিসটাই আটকা হবে। এবং সেই আননোন পয়েন্টস গুলো তোমাকে নিজেদেরকে খুঁজে বার করতে হবে। যে আমি ফর এক্সাম্পল যদি জেনারেল অ্যাওয়ারনেস করি, তাহলে হয়তো আমি শাহজাহানের কিছু কিছু টপিক আমি ভুলে যাই, বা শাহজাহান সম্বন্ধে আমার মনে থাকে না, আমি শাহজাহানটাকে রিভিশন করে যাবো, শাহজাহানের থিওরিটিক্যাল পোর্শনটুকু রিভিশন করে যাবো। ধরো ম্যাথের মধ্যে, ধরো নিউমেরিক্যালের সিরিজের প্রবলেমটা আমি পারি না, তো সিরিজের প্রবলেমটা আমি প্র্যাকটিস করে যাবো। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমার উইকনেস, এবং সেই উইকনেসটা ফর এক্সাম্পল সুরেশের আলাদা হবে, তীর্থর আলাদা হবে, মন্টুর আলাদা হবে, ঠিক আছে, মিন্টুর আলাদা হবে, তারপরে অরুন্ধতির আলাদা হবে, অনির্বাণের আলাদা হবে। এই যে নোট কপিটা প্রিপেয়ার করার কথা আমি বলছি, যেটা লাস্ট 2 দিনে আমার কাজে লাগবে, দ্যাট 2 days পেপার, ধরো হয়তো 50টা A4 শিট হলো বা 100টা A4 শিট হলো, that will only comprise of your own mistakes, যেগুলোর মধ্যে শুধু তোমার মিস্টেকটাই থাকবে। that must be your note copy. নোট মানে এটা নয় যে স্যার একটা কিছু লিখে দিল, সেইটাকে আমি প্রিন্ট করলাম, সেইটাকে আমি মুখস্থ করে চলে গেলাম। ঠিক আছে,
এতে স্যারেদের বিজনেস বাড়ে, তোমাদের বিজনেস বাড়বে না, তোমাদের সিলেকশন হবে না। বর্তমান যুগে যেরকম ভাবে কোচিং কে নিয়ে যাওয়া হয়েছে, যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে পুরোপুরি ব্যবসায় কনভার্ট করে দেওয়া হয়েছে। বড় বড় কোচিং সেন্টারে দেখবে বড় বড় জেরক্সের মেশিন বসানো আছে। তার কারণটা কি? স্যার ওই 5 পেজের কোশ্চেন লিখবেন, সেই কোশ্চেনটাকে স্যার প্রিন্ট করবেন, প্রিন্ট করে স্যার স্টুডেন্টকে দেবেন, সেইখান থেকে স্যারের আরো 2 টাকা আসবে। তাহলে স্যার যদি ওই কোশ্চেন পেপারের মধ্যেও তার 2 টাকা খোঁজার চেষ্টা করে, তাহলে সে তো সবসময় চাইবে যে তোমাকে কিভাবে ওর মধ্যেই আটকে রাখে। এক্সামের রিয়েলিটিটা কখনো দেখাবেই না, তাদের জানানো দরকারই নেই, তাহলে তুমি সিলেকশন পেয়ে যাবে। সিলেকশন পেলে কি তুমি পরের বারের কোর্সে ভর্তি হবে? ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। সমস্ত বড় বড় কোচিং সেন্টারে দেখলে ওরকম একটা করে জেরক্সের দোকান থাকে, তার সঙ্গেই জেরক্সের দোকান থাকে। আর আমি এখানে জেরক্সের পুরোপুরি বিরোধী। কোনো রকম জেরক্স করা যাবে না, কোনো প্রিন্ট আউট করা যাবে না। হ্যাঁ, কোনটা প্রিন্ট আউট করা যাবে সেটা হচ্ছে মক টেস্টের যে কোশ্চেন পেপারটা, সেটা পিডিএফ ফরম্যাটে তোমাদের দিয়ে দেওয়া হবে। মক টেস্টটা অ্যাকচুয়ালি 100 খানা কোশ্চেন একসাথে থাকবে। সেক্ষেত্রে তোমরা যদি বাড়িতে বসে দিতে চাও, সেক্ষেত্রে পিডিএফটা তোমাদের দেবো, যেখানে হোয়াইট ফরম্যাটে থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ আমি কোনো জিনিস হাতে ফরম্যাটে কিন্তু দেবো না, ঠিক আছে? এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। পিডিএফ এর জগৎ থেকে বেরোতে হবে। পিডিএফ এর জগৎ থেকে যে জিনিসটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি ফ্রম দ্য ফার্স্ট ক্লাস অনওয়ার্ডস, সেটা কিন্তু তোমার তৈরি করতে জানতে হবে। আজকের দিনে আমি পড়েছি, আজকের দিনে আমি পড়ে একটা A4 পেজের মধ্যে কি লিখেছি সেইটা আমায় কিন্তু কালেকশন করে রেখে দিতে হবে, যে ফর টুডে দিস আর মাই ফাইন্ডিংস, যে এই টপিকগুলো আমি জানি না, ঠিক আছে? এবং এইটা একটা A4 শিটের মধ্যে নিয়ে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। দেখো ফর এক্সাম্পল মাই ফোল্ডার ইজ দিস ইজ মাই ফোল্ডার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমার এরকম কপিজ আছে, ঠিক আছে? এরকম মাল্টিপল কপিজ আছে, এরকম মাল্টিপল কপিজ আছে, যেখানে প্রত্যেকদিন আমি কি পড়াশোনা করি এবং সেখান থেকে কোনটা আমি জানি না সেটাকে হাইলাইট করে রেখে, ঠিক আছে? এরকম একটা কপি হলে ভালো হয়, এরকম একটা সিস্টেম হলে ভালো হয়, যেখানে তোমরা জিনিসটাকে মেনটেন করতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু সিলেকশন আসবে না। আমি বারবার বলছি, তোমরা যদি ওই নোটের পিছনে দৌড়ো, ঠিক আছে, আর শর্টকাটের পেছনে দৌড়ো, তাহলে সিলেকশন আসবে না। স্যার আইটিআই ইলেকট্রিক্যালের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? এই কোথায় ছিল এতক্ষণ? এই সিলেবাসটা দেখো, এই শিডিউলটা দেখো। থার্সডে, বৃহস্পতিবার দিন রাত্রিবেলা 8:30 থেকে ক্লাস আছে। বৃহস্পতিবার দিন রাত্রিবেলা 9 তারিখ। তোমরা যদি তোমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারো, দেন অনলি ইউ উইল গেট সিলেকশন। এবং তোমরা আশা করি এর আগে বহু জায়গায় অনেক কোচিং হয়তো ভর্তি হয়েছো, অনেক জায়গায় হয়তো পড়াশোনা করেছো, তারা কিরম ভাবে কি অ্যাপ্রোচ চলতো আমি জানি না, বাট আমি এই অ্যাপ্রোচে চলবো এবং তোমাদেরকে এই অ্যাপ্রোচে চলতে হবে, ঠিক আছে? যদি সিলেকশন পেতে। কুনাল, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো? স্যার অ্যাপ্রক্স কাট অফ মার্কস টেকনিক্যালে কত যেতে পারে বলতে পারবেন? আসলে নেগেটিভ মার্কস এই তাই জিজ্ঞাসা করলাম। কুনাল, তুমি আইটিআই না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিকে? আচ্ছা, পরীক্ষা দিয়ে দিয়েছো? ইডিসিএল এর পরীক্ষা হয়ে গেছে? পরীক্ষা হয়নি, তাই তো? পরীক্ষা না হলে তুমি কাট অফ কি করে আইডেন্টিফাই করতে পারবে? পরীক্ষা যদি না হয় তাহলে তুমি কি করে কাট অফ আইডেন্টিফাই করতে পারবে? এই যে তোমাদের আজকে ক্লাসটা নিলাম, দেখো দেখো ফার্স্ট জিনিস আমি কি বলেছি? ফল সেন্স অফ অ্যাচিভমেন্ট, ফল সেন্স অফ ইমাজিনেশন। স্যার কাট অফ কত যাবে? তোমার কাছে কি কাট অফটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে? ইজ ইট ইউর কন্ট্রোলেবল প্যারামিটার? এটা কি তোমার কন্ট্রোলের মধ্যে আছে? যে কোশ্চেন পেপার সেট করবে, সে টাফ করবে কি ইজি করবে সেটা সে ডিসাইড করবে, প্রথম কথা। তার উপর নির্ভর করবে যারা পরীক্ষা দিতে যাচ্ছে সেই সেটটা, তাদের সেই বাঞ্চ অফ পিপলের উপর। সেই বাঞ্চ অফ পিপলের থেকে যে ফিডব্যাকটা পাওয়া যাবে, সেই ফিডব্যাকের ভিত্তিতে আমরা বলতে পারবো
যে ওয়েদার দ্য কোশ্চেন পেপার ইজ টাফ অর ইজি। যদি টাফ অর ইজি হয় তারপর তার বেসিসে আমরা প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক নেব, যে প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক নেবো যে তোমাদের কত স্কোর হচ্ছে বলো ভাইসে বলো, বোনেরা বলো, ভাই বোনেরা বলো তোমাদের কত স্কোর হচ্ছে। ঠিক আছে, তখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে আচ্ছা এতগুলো ছেলে এতগুলো নাম্বার বলছে, তাহলে এর একটা মিডিয়ান নাম্বার আসবে। ঠিক আছে, সেই মিডিয়ান নাম্বারটা আমার কাট অফ মার্কস হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত স্যার কাট অফ কত হবে, স্যার মানে পরীক্ষা কবে হবে, ঠিক আছে, যে তারা খুব সুন্দর একটা এমএস ধোনি একটা খুব সুন্দর কথা বলেছিল। ঠিক আছে, তোমার ইন্টারভিউ গুলো শুনবে তাহলে বুঝতে পারবে। তুমি শুধুমাত্র সেইটুকুকেই কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে, যেগুলো তোমার কন্ট্রোলের মধ্যে আছে। আর বেশ কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না, যেমন এক্সাম কবে হবে। আর এক্সাম তো পিডিসিএল নেবে, ও জানে, এটা ওদের লোকজনও জানে না কবে অ্যাকচুয়ালি এক্সামিনেশনটা করাবে। তাতে কোনো টিচার বলতে পারবে না, কোনো স্টুডেন্ট বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যারা বলছে সবাই স্পেকুলেশন করার চেষ্টা চিন্তা করছে, মানে এই প্যারামিটারটা আমার কন্ট্রোলের মধ্যে নেই। মানে যে প্যারামিটারটা আমার কন্ট্রোলের মধ্যে নেই সেটা নিয়ে আমি ভাববো না। আমার কাছে কোন প্যারামিটারটা কন্ট্রোলের মধ্যে আছে, নিজেকে ইমপ্রুভমেন্ট করার প্যারামিটারটা কন্ট্রোলের মধ্যে আছে। আমি আজকে চাইলে পড়তে বসতে পারি, পড়তে বসে আমার মেশিনটা খাইতে এগিয়ে নিতে পারি, নন টেকনিক্যাল খাইটা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, যে প্যারামিটার গুলো আমার কন্ট্রোলের মধ্যে আছে আমি শুধু সেইগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব। যেগুলো আমার কন্ট্রোলের মধ্যে নেই সেগুলোর কথা আমি ভাববোই না। স্যার বাংলাতে কি গ্রামারে থেকে কোশ্চেন আসবে? হাইপোথেটিক্যাল কোশ্চেন, আজগুবি কোশ্চেন, আসতেও পারে নাও আসতে পারে। তাহলে আমাদের আসবে কি আসবে না সেটা ভাবার থেকে সেই বিষয়ে করে নেওয়া ভালো। ঠিক আছে, আমি এখান থেকে এটুকু করে নিলাম, কোনো ভাবনা চিন্তার জায়গায় গেলে চলবে না। কোনো ভাবনা চিন্তার জায়গায় গেলে চলবে না। যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে আমি জানি না, ঠিক আছে, এবং যেগুলো হয়তো কেউই বলতে পারবে না তোমাকে, সেই জায়গাগুলোকে স্কিপ করে যাওয়া সব থেকে ভালো। সেই জায়গাগুলোকে রীতিমতো তোমরা ভুলে যাবে। থিংস দ্যাট আর কন্ট্রোলেবল, শুধু সেইগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করো। আর যেগুলো তোমার কন্ট্রোলে নেই তুমি সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করো না। যদি এখন পট করে কারেন্টটা চলে যায় তাহলে নেট সব বন্ধ হয়ে যাবে, ক্লাস বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তাহলে আমি কি ভাবতে থাকবো শুধু এটাই যে কখন কারেন্টটা যাবে? ভালো করে বুঝবি কি করতে চাইছি। হয়ে গেছে? তো এইটা হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জিনিসটা আমার এখানে অ্যাড করা উচিত ছিল। এই জিনিসটা এই এই কন্ট্রোলেবল আর আনকন্ট্রোলেবল ব্যাপারটা আমার এখানে অ্যাড করা উচিত ছিল। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। যদি কোনো এরকম থটস মাথায় আসে যে এটা আমরা পারবো কিনা, এত বড় সাবজেক্ট, এত বড় সিলেবাস আমার পক্ষে করা সম্ভব হবে কিনা, ঠিক আছে, এগুলো তো আকাশ কুসুম চিন্তা, এগুলো চিন্তা ছাড়া অন্য কিছু না। ঠিক আছে, আমাদের মাথার মনে রাখবে মাথার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে এন্ড, মানে তিনটে মোটামুটি পার্ট আছে। চিন্তা ভাবনার কাজটা এই পেছন দিকের ব্রেনটা করে, পিছন দিকে আর মাঝখানের দিকের ব্রেনটা করে। সামনের দিকের ব্রেনটা কিন্তু চিন্তা ভাবনা করার কাজ করে না। যেমন ধরো একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেকে তুমি একমাত্র ভালোবেসে কথা বললেই ও চুপচাপ থাকবে। আর যদি তুমি ওকে একটু বকো বা মারো বা যাই করো না কেন, সে দেখবে একদম পুরো তোমার এগেইনস্টে চলে যাচ্ছে, তোমার সঙ্গে মারামারি করছে। একটা স্টেজে কি হয়, ও ফ্রন্টাল ব্রেন দিয়ে থট করার চেষ্টা করে যখন ও খালি অ্যাকশন নিতে শুরু করে, ইনস্টেড অফ থিঙ্কিং খালি অ্যাকশন নিতে শুরু করছে। মানে ধরো তুমি প্রিপারেশন চলাকালীন খালি অ্যাকশন নিচ্ছ, এখন খালি পড়ার দরকার আছে, পড়ছো। তুমি ভাবছো না সেই পড়ার জন্য আমি আদৌ পাবো কি পাবো না। এই ফ্রন্টাল ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে, ডুইং রাদার দ্যান থিঙ্কিং অফ ডুইং। ঠিক আছে, ভাববো না আমি করছি বা ভাববো না আমি এরকম কিছু, আমি জাস্ট করতে থাকবো। ওই জন্য বললাম না যে টেক ইট ইজি লাস্ট ডে মানে কি, মানে আমাকে প্রত্যেকটা দিন করে যেতে হবে, কন্টিনিউয়াসলি করতে থাকবে। ঠিক আছে, ওই আমাদের ফ্রন্টাল ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে যে আমি এই কাজটা করবো মানে আমি আজকেই করবো। ঠিক আছে, ওই থট এন্ড প্রসেসে নিয়ে গেলে চলবে না যে আমি কালকে করবো, করতেও পারি, নাও করলেও হয়। ঠিক আছে, আমি পরের দিন করবো। সবসময় মনে রাখবে there is no tomorrow. Nobody has মানে কেউ দেখেনি, আগামীকালকে কেউ দেখেনি। ঠিক আছে, yesterday is gone. ঠিক আছে, টুডে ইজ মানে সে একটা কথা আছে না যে কি বলে, টুমরো ইজ
মিস্ট্রি, yesterday is history, আর today is কি বল, today is live না কিছু এরকম একটা, that is why it is called present। ঠিক আছে, মানে টুডে কে প্রেজেন্ট কেন বলে? প্রেজেন্ট মানে কি, ধরো তোমাকে কোনো গিফট দেওয়া হচ্ছে, তোমাকে ধরো কোনো গিফট দেওয়া হচ্ছে, that is called as present। মানে আজকেটাকে আমরা বলি প্রেজেন্ট। there is no tomorrow, কোনো জিনিসকে কালকে করা যাবে না। তোমার যেটা মনে হচ্ছে তোমার আজকে করা উচিত সেটা তুমি আজকেই করতে হবে। কোনো জিনিসকে প্রোক্রাস্টিনেট করে তুমি কালকে করার কথা ভাবতেই পারো না। there is no tomorrow, তোমার ডিকশনারিতে যেন টুমরো না থাকে। yesterday is gone, yesterday আর আসবে না, ওই জন্য ওটা নিয়ে ভেবে লাভ নেই। টুমরো এক্সিস্ট করে না, টুমরো আসতেও পারে নাও আসতে পারে। টুডে ইজ অনলি দ্যাট ইজ অ্যাভেলেবল। তুমি সবসময় ভাববে যে আজকের দিনে আমি বেস্ট কি করতে পারি, আজকের দিনে আমার পক্ষে সব থেকে ভালো কি করা যেতে পারে, আমি সেই কাজটাই করব। এই মুহূর্তে অ্যাট বেস্ট আমার যেটা মনে হয়েছে যে আমি আজ হয়তো তোমাদের ক্লাস নিতে পারবো না, বাট এমন একটা ডাইরেকশন দিতে পারি যে ডাইরেকশন দিয়ে তোমরা যদি প্রিপারেশনটা চালু করো তাহলে তোমাদের প্রিপারেশনটা এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাবে। কারণ প্রসেস ইজ মোর ইম্পর্টেন্ট দেন আউটকাম। ঠিক আছে, প্রসেস যদি ঠিক থাকে আউটকাম ভালো হবেই। ঠিক আছে, ওই জন্য প্রসেসে সবাই দেখবে কনসেন্ট্রেট করে, সবাই দেখবে আউটকামে কনসেন্ট্রেট করে। ফেলিয়ার পার্সোনালিটি, যারা দেখবে জীবনে কিছু করতে পারে না তারা সবসময় আউটকাম নিয়ে কথা বলে, যারা জীবনে কিছু করেছে তারা সবসময় প্রসেস নিয়ে কথা বলে। এই দুটোর মধ্যে ফারাক বুঝতে পারবে। ঠিক আছে, দুজনের মধ্যে ডিফারেন্স তুমি আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, তো এই বললাম, এগুলো তোমরা খেয়াল রাখো, এই অনুযায়ী তোমরা পড়ো। ঠিক আছে, আমরা ক্লাস চালু করছি, খুব শিগগিরই ক্লাস চালু হয়ে যাচ্ছে সকলের জন্য। কালকে থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আর ম্যাথের ক্লাসটা চালু হচ্ছে। তো বাকিটা একটু ওয়েট করো, একটুখানি সময় দাও আমাদের পুজোটা পর্যন্ত। পুজোটা আমার অ্যাকচুয়ালি ছুটি ছিল, তারপরে এগুলো আমরা চালু করলাম, কারণ ম্যাথটা হয়নি একদমই। তো এই বলেই আমরা শেষ করছি। আর কারোর কোনো জিজ্ঞাসা, কারোর কোনো কোশ্চেন? স্যার ওই রেকর্ডেড ক্লাসে ফাস্ট ফরওয়ার্ড অপশন বা মানে 1.5x 2x করার কোনো অপশন এটা কি করা, মানে সেই অপশনটা কি अवेलेबल? বলে দিই, হ্যাঁ এটা বলে দিই। আমাদের অ্যাপে কিছু পজিটিভ আছে, আমাদের অ্যাপে কিছু নেগেটিভ আছে। আমরা যখন প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাপটা আমার নিজস্ব অ্যাপ, নিজস্ব মানে আমি জিরো থেকে ডেভেলপ করেছি। ঠিক আছে, এখানে কোনো ওনারশিপ নেই। ম্যাক্সিমাম কোম্পানির যে অ্যাপগুলো হয় সেগুলো তারা একটা কোম্পানির ওনারশিপ দেখবে, সেই অ্যাপটাকেই তারা ভাড়া করে চালায়। ঠিক আছে, ওই ওনার মানে একই রকমের স্ট্রাকচার থাকে। এবার আমরা যখন অ্যাপটা বানাতে যাই তখন আমাদের কাছে দুটো কোশ্চেন আসে, দুটো প্যারামিটার আছে। সেটা হচ্ছে যে দুটো পয়েন্ট আমাদের কাছে চলে আসে। সেটা হচ্ছে যে আইদার উই ক্যান গিভ ইউ মাল্টিপল টাইম ভিডিও অ্যাক্সেস। ঠিক আছে, মাল্টিপল টাইম ভিডিও অ্যাক্সেস মানে তুমি একটা ভিডিওকে মাল্টিপল টাইম দেখতে পারো। ঠিক আছে, আর একটা চলে আসে এই ডিফারেন্ট ফিচার্স এনেবলিং করার যে ব্যাপারটা, সেটা চলে আসে। ঠিক আছে, তো এই ডিফারেন্ট ফিচার্স এর মধ্যে এই স্পিড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা চলে আসে। তো আমরা এটা ডিসাইড করি যে একটা স্টুডেন্ট একটা ভিডিওকে চাইলে 2বার বা 5বার দেখুক। তার কারণ হচ্ছে সে হয়তো ভিডিওটা ধর আজকে দেখেছে, আজকে ধরো 6 মাস বাদে দেখলো, আবার 1 বছর বাদে দেখলো, অ্যাটলিস্ট 3 থেকে 4 বার সে যদি ভিডিওটা দেখতে পারে এবং আনলিমিটেড আওয়ার্স এর জন্য সে ভিডিওটা দেখতে পারে, সেই অপশনটা আমরা ওইখানে করে রেখেছি। এর নেগেটিভ আউটকামটা কি হয়েছে, আমরা ওই সিস্টেমটা করতে পারিনি, মানে তোমাদের যেটা দাবি, ঠিক আছে, সেটা আমরা করতে পারিনি, করতে পারবো না। তার কারণটা হচ্ছে আমাদের যে অ্যাপটা তৈরি করা হয়েছে সেই অ্যাপের মধ্যে এমন একটা আর্কিটেকচার আছে যেখানে তোমাদের মোবাইলের মধ্যে ভিডিওটা অ্যাপ এর মধ্যে যে ভিডিওটা প্লে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইউটিউবে প্লে হচ্ছে। এবার যখনই তুমি ইউটিউবের বাদ বাকি ফিচারগুলো এনেবল করতে যাচ্ছ, আমরা দেখেছি বাদ বাকি ফিচারগুলো এনেবল করতে গেলে ওই শেয়ার ফিচারটা ওপেন হয়ে যাচ্ছে। মানে ইউটিউবের যে মাল্টিপল ফিচার্স আছে, ঠিক আছে, আমরা প্রথমে ওপেন করেছিলাম, ইউটিউবের যে মাল্টিপল ফিচার্স গুলো আছে তার মধ্যে শেয়ার বাটন থাকে, দেখবে একটা ভিডিওতে ডান দিকে কোণে ওই শেয়ার বাটনটা ওপেন হয়ে যাচ্ছে। ওই শেয়ার বাটনটা ওপেন হয়ে যাওয়ার জন্য মাল্টিপল যে ভিডিওগুলো ছিল, মাল্টিপল যে তোমার ইয়েগুলো ছিল, অন্যান্য যে ফিচারগুলো ছিল, সেই অন্যান্য ফিচারগুলো তোমার ওপেন হচ্ছে এবং শেয়ার বাটনটা ওপেন হয়ে যাচ্ছে। শেয়ার বাটনটা ওপেন হয়ে গেলে কি হবে, ধরো একজন কোর্স পারচেজ করলো, ওই লিঙ্কটাকে যে কেউ তার বন্ধুদেরকে ফরওয়ার্ড করে দিল। ঠিক আছে, মানে আমরা আমাদের আইপিটা মেনটেন করতে পারছিলাম না, ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা মেনটেন করতে পারছিলাম না। ঠিক আছে, তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেনটেন করতে না পারার জন্য আমাদের ওইখানে একটা কম্প্রোমাইজ করতে হয়। সেই কম্প্রোমাইজটা হচ্ছে আমরা আমাদের ওই ভিডিওটাকে ফার্স্ট টাইম স্লো করতে পারছি না। ঠিক আছে, অ্যাজ অফ নাও
আমরা আগের বারেও আপডেটে দেখেছি করতে পারা যায়নি, এবারেও আপডেট করার আগে আমরা জিজ্ঞেস করেছিলাম, এবারও আমরা করতে পারি। ঠিক আছে, কারণ ওই সেম পেজের মধ্যে যখন তোমরা একটা ইউটিউবে ভিডিও খুলবে দেখবে সেম পেজের মধ্যে ওই শেয়ারের অপশনটাও থাকে, আবার এইদিকে তোমার ইয়ের অপশনটাও থাকে। ঠিক আছে, ওই যে কি বলে ফাস্ট ফরওয়ার্ড করার অপশনটাও থাকে। তো ইট ইজ এ টেকনিক্যাল গ্লিচ, একটা টেকনিক্যাল প্রবলেম, যার জন্য আমরা ওই ফাস্ট ফ্লো করতে পারি। আর যদি ফাস্ট ফ্লো করতে হয় তাহলে পুরো সিস্টেমটা ওপেন হয়ে যায়, শেয়ার অপশনটা ওপেন হয়ে যায়, শেয়ার অপশনটা ওপেন হয়ে গেলে সবাই ওই কন্টেন্টটাকে শেয়ার করে দেবে। মানে আমাদের কন্টেন্ট প্রোটেকশনের যে পারপাসটার জন্য অ্যাপটা বানানো সেটাই আর থাকবে না। ঠিক আছে, তো ওই জন্য আমরা এই ডিসাইডটা করেছিলাম যে আমরা মাল্টিপল ভিডিও অ্যাক্সেস দেবো, মাল্টিপল টাইম ভিডিও অ্যাক্সেস দেবো, আর এখানে এটা আমরা দিতে পারবো না, এই বানানোটা আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এর কি কোনো অল্টারনেটিভ নেই? হ্যাঁ, এর অল্টারনেটিভ আছে। সেই অল্টারনেটিভটা এতটাই কস্টলি যেটা আমাদের পক্ষে মেনটেন করা পসিবল না। মানে আমাদের অ্যাপটা অ্যাকচুয়ালি একটা হাতি পোষার মতো। ঠিক আছে, মানে একটা হাতিকে পুষতে গেলে যেরকম রেগুলার পরিমাণ খাবার দিতে হয়, এক্ষেত্রেও ঠিক সেম পরিমাণ মেনটেনেন্সের চার্জ এবং বিভিন্ন ধরনের চার্জেস আছে। যে চার্জ গুলো আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম যে যদি ওই একটা এই ভিডিওগুলো যেগুলো আমরা তৈরি করি, এই ভিডিওগুলো একটা সার্ভারে আপলোড হয়। সার্ভারটা হচ্ছে অ্যামাজনের ওয়েব সার্ভার। অ্যামাজন ওয়েব সার্ভারে যখন আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করি, সেই ইন্ডিভিজুয়াল ভিডিওর রেসপেক্টে একটা করে কেবি বা এমবি ডেটা সেখানে স্টোর হয়। ধরো 600 এমবি ডেটা আমি আপলোড করলাম। ঠিক আছে, তাহলে 600 এমবি ডেটা যদি আপলোড করি, যখন তুমি একটা ভিডিও দেখছো তখন সেটা 600 এমবি হিসেবে কাউন্ট হবে, এবং সেই 600 এমবির ইন্ডিভিজুয়াল একটা বিলিং হয়। মানে ওই 600 এমবি রেসপেক্টে আমাকে একটা পে করতে হয়। মানে আমি অ্যাজ এ টিচার, আমি অ্যাজ এ মেইনটেনার অফ দ্য অ্যাপ, আই নিড টু পে আ সার্টেন অ্যামাউন্ট ফর দ্য 600 এমবি। ঠিক আছে, এইবার কেসটা কি হয়েছে, ধরো আমাদের অ্যাপের মধ্যে টোটাল 2500 স্টুডেন্ট আছে, 2 থেকে 2500 স্টুডেন্ট আছে। অ্যাট প্রেজেন্ট প্রত্যেকে যে কেউ যে কোনো ভিডিও দেখতে পারে। আমার কাছে পসিবিলিটি আছে যে অ্যাট প্রেজেন্ট যে কেউ যে কোনো ভিডিও দেখতে পারে। ঠিক আছে, কিন্তু যদি আমি ওই অ্যামাজন ওয়েব সার্ভারে যেতাম তখন আমাকে পার ভিউতে একটা ক্যাপ লাগাতে হতো। মানে ধরো একটা ভিডিওকে তুমি একবারই দেখতে পারবে, একবার দেখতে পারবে, মানে 600 এমবি ডেটাই তুমি খরচা করতে পারবে, 600 এমবির বেশি তুমি দেখতে পারবে না। মানে একবারে বেশি দুবার তুমি ওটাকে পুরোটা প্লে করতে পারবে না। ধরো একটা ভিডিও আছে 1 ঘন্টা, ঠিক আছে, তুমি ওটাকে 2 ঘন্টা দেখতে পারবে না। 1 ঘন্টা দেখার পরেই ওই ভিডিওটা অনেক ক্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই ভিডিওটা তুমি আরেকবার রিভিশন করার জন্য দেখতে আর পারবে। ঠিক আছে, মানে আমাদের কাছে এইরকম একটা ডাইলেমা চলে এসেছিল, আইদার উই গো উইথ অ্যামাজন ওয়েব সার্ভার, যেখানে আমাদের একটা ভিডিওকে একটাবার মতো প্লে করার অপশন থাকতে পারে, যেখানে ওইটাই আমাদের কাছে ইকোনমিক্যালি ভায়াবল ছিল অপশন। তো আমরা সেইটা করিনি। তার কারণ হচ্ছে আমাদের মনে হয়েছে যে ঠিক আছে, স্লো ফাস্ট সেটা একটু স্ক্রোল করে দেখে নিল, বা একটু স্ট্রেচ করে দেখে নিল, বা একটু স্লাইড করে দেখে নিল। ঠিক আছে, তত এটা এরকম করে স্লাইড করে দেখে নিল, সেটাও করতে পারবে। কিন্তু আমি যদি ওকে একটা ভিডিওকে 2বার বা 3বার দেখার অপশন না দিই, হতেই পারে সে একবার দেখেছে বুঝতে পারেনি, আরেকবার দেখেছে। ও হয়তো ধরো 7 ঘন্টার ভিডিওতে, ও হয়তো 7 মিনিটের একটা ভিডিওতে হয়তো ধরো 120 মিনিট ইউজ করে ফেলেছে। তাহলে 120 মিনিট যদি খরচা হয়ে যায়, যদি 2বার দেখে ফেলে, তাহলে 3বারে বারও দেখতে পারবে। ঠিক আছে, বা 2বারে বারও দেখতে পারবে। আমাদের ওই ক্ষেত্রে ওইটা প্রবলেম ছিল যে একটা ভিডিওতে রেকর্ডেড ভার্সনে আমরা কেবলমাত্র একবারই তোমাদের দেখতে দেওয়ার সুযোগ দিতে পারতাম। ঠিক আছে, তো ওই ডিসাইডেড এগেইনস্ট দ্যাট আমরা ঠিক করলাম যে না, ওটা করা যাবে না। কারণ একবারে বেশি হতেই পারে যে কোনো ছেলে একটা ভিডিওকে হয়তো 2বার বা 3বার দেখতে চাই। ঠিক আছে, এখন দেখলো, কেউ হয়তো 6 মাস বাদে দেখলো, কারণ আমাদের 1.5 বছরেরও কোর্স আছে, কেউ হয়তো 1.5 বছর বাদে গিয়ে দেখলো। ঠিক আছে, হতেই পারে মাল্টিপল টাইমস, হয়তো 2 বছরের কোর্স অনেকে পারচেস করে। তো সেক্ষেত্রে কি হয়, ওদের একটা ভিডিওর মাল্টিপল তোমার টাইমস ভিউয়ারশিপ ওটা চলে আসে। ঠিক আছে, এবং বর্তমান আমরা যে সিস্টেমটা ডিজাইন করেছি সেটা কস্ট এফেক্টিভ সিস্টেম। যেহেতু ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে চলে, ওই জন্য ওই কস্ট অফ কি বলবো, ওই ভিডিওর যে কস্ট বললাম 600 এমবি ডেটার জন্য যে খরচাটা, সেটা শেয়ার হয়ে যায়। মানে পার্টলি আমি পে করি, আর পার্টলি তোমরা পে করো ভায়া ইউর ইন্টারনেট মিডিয়া। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটু কস্ট এফেক্টিভ অ্যাপ্রোচে আমরা এই জিনিসটাকে অ্যাডপ্ট করি, আর ওই জিনিসটাকে তখন আমরা ড্রপ করি, মানে ওই আইডিয়াটাকে তখন আমরা ড্রপ করি। ঠিক আছে, অন্যান্য জায়গায় যে সমস্ত অ্যাপগুলো থাকে সেগুলো দেখবে ক্লাস প্লাসের অ্যাপ। ক্লাস প্লাসের অ্যাপে কি হয়, ওই প্রত্যেকের ভিডিওগুলো তৈরি করে, যে ক্লাস প্লাসের একটা নিজস্ব ভার্সন আছে ভিডিও, সেই ভিডিও ভার্সনে কনভার্ট করে আপলোড করে। ঠিক আছে, দিয়ে তারপর ভিডিওটা প্লে হয়। এবার যেদিনকে ক্লাস প্লাস বন্ধ হয়ে যাবে, সেদিনকে সবার ঘটি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে,
প্রত্যেকটা কোম্পানির ঘুটি বন্ধ হয়ে যাবে সেদিকে, যেদিকে ক্লাস বন্ধ হবে। ঠিক আছে, তো আমি জানি যে এই সমস্ত কোম্পানিগুলোর কোনো ভরসা নেই, আমি ওই জন্য আমার নিজের দোকান খুলেছি। ঠিক আছে, পুরো অ্যাপটাই আমার নিজস্ব, তুমি এখানে যা যা ফিচার অ্যাড করতে বলবে, যেরকম ভাবে অ্যাড করতে বলবে আমরা সেইভাবেই অ্যাড করবো। তো সেই করতে পেরেছি, কিন্তু এই একটা জায়গায় আমাদের প্রবলেম এসে গেছে, যেটা আমরা কোনোভাবে এখনো পর্যন্ত ইরেজ করতে পারি। ঠিক আছে, এবং এটা আমরা প্রত্যেকবার আপডেটে এটা করার চেষ্টা করি, কিন্তু ওই তোমরা যে কোনো ইউটিউব ভিডিও খুললেই দেখতে পারবে যে ইউটিউবের একসাথে একটা ফ্রন্টের মধ্যেই ওই শেয়ার অপশনটাও থাকে, ওই স্পিড বাড়ানো কমানোর অপশনটাও থাকে, মানে যে কোনো একটা অপশনকে ওপেন করতে গেলে সমস্ত অপশন ওপেন হয়ে যায়। মানে ওদের এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেখানে অ্যাপ ডেভেলপাররা ওইটাকে করতে পারে যে একটা পেজের একটা সেগমেন্টকে অন করে আর একটা সেগমেন্টকে ব্লক এরকম করা যায়। ঠিক আছে, যার জন্য এই ইস্যুটা এরকম ভাবেই হয়ে রয়েছে, এটাকে কোনো রকম চেঞ্জ আমরা করতে পারিনি। ইন দা আপার কামিং ভার্সনসে যদি আমরা কোনো ইউটিউবের জন্য পলিসি চেঞ্জ হয় বা কিছু সাইট চেঞ্জ হয় বা কিছু ফিচার চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ট্রাই করে দেখবো। ঠিক আছে, প্রত্যেকবারই আমরা চেষ্টা করি, কিন্তু কোনোবারই হয় না। ঠিক আছে, যার জন্য ওটা ওখানেই আটকে গেছে আর। ঠিক আছে, এটা একটা ডেড এন্ডের মতো সিচুয়েশন। এরকম নয় যে ব্যাপারটা আমি তোমাদের দিতে চাই না, ব্যাপারটা হচ্ছে এইটা, যেটা অনেকে হয়তো জিজ্ঞেস করেছিল, অনেকে হয়তো জানতে চেয়েছিল যে স্যার এটা কেন বাড়ানো যাবে না কেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। ঠিক আছে, কিছুটা ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছে, কিছুটা টেকনিক্যাল ইস্যু রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ইস্যু, জেনারেল প্রবলেম। স্যার কালকে ম্যাথের লাইভ ক্লাসটা হলে সেটা রেকর্ডিংটা কখন পাওয়া যাবে? ম্যাথের ক্লাসটা যখন হবে, রেকর্ডিংটা মোস্টলি 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবে। মানে ধরো এই যে রেকর্ডিংটা হচ্ছে, এই রেকর্ডিংটা আমার আস্তে আস্তে সময় লাগবে, যত বড় ভিডিও হবে তত বেশি সময় লাগবে রেকর্ডিংটা আসতে। রেকর্ডিংটা চলে আসবে, আমরা ওই 1 দিনের মধ্যে, কালকের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবে। 1 দিন সময় লাগে, 1 ডে। ঠিক আছে, এই ভিডিওটা তারপর আপলোড হয়, মানে এই ভিডিওটা যখন আমাদের কাছে চলে আসে তারপর এটাকে আমরা আপলোড করে দিই সার্ভারে। সার্ভার থেকে তোমরা তখন পুরো সেই ভিডিওটাকে আবার অ্যাপের মধ্যে প্লেব্যাক হিসেবে দেখবে। সো দিস ইজ দি কন্ডিশন, দিস ইজ দি মানে ট্রুথ। এটা সবাই জানে, আমাদের ব্যাচে যারা ক্লাস করছে প্রত্যেক ক্লাসেই এটা বলে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ইস্যু বলতে পারো, সমস্যা বলতে পারো, অ্যাডভান্টেজ বলতে পারো। ঠিক আছে, আমি এখানে রেকর্ডিং এর নাম নিতে চাই না, এরকম অনেক অর্গানাইজেশন আছে, দেখবে সেখানে এই 1 বার বা 2 বার ভিডিও দেখার লিমিটেশন আছে। আমাদের নাম্বার অফ ভিডিওকে, একটা ভিডিওকে মাল্টিপল দেখার কোনো লিমিটেশন, ইউ ক্যান সি দা ভিডিওস মাল্টিপল টাইমস, যতবার খুশি। আর এটা আমার মনে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার। তার কারণ হচ্ছে হতেই পারে কেউ একবার ভুলে গেছে, আবার দেখবে অনেক জায়গায় ক্যাপিং করা থাকে, মানে ওই নাম্বার ক্লিকস এর উপর ক্যাপিং আছে। ধরো তুমি 1টা বা 2টো বা 5টা ক্লিক যখন করবে, 5ম ক্লিকের পর আর ওই ভিডিওটা ওপেন হবে না। ঠিক আছে, সো দিস আর সাম টেকনিক্যাল ইস্যুস। ঠিক আছে, অ্যাপ ডেভেলপমেন্টাল ইস্যুস। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা বলা দরকার আছে, সেটা হচ্ছে অ্যাপের মাঝে মধ্যে গ্লিচ আসতে পারে। এবার আমি নিজে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করি না, আমাদের অ্যাপ ডেভেলপাররা রয়েছে, ডিজিটাল অ্যাপটেক বলে একটা কোম্পানি আছে, কলকাতার কোম্পানি। তো ওরা আমাদের অ্যাপটা ডেভেলপ করেছে, তোমরা নিজে গেলে ওখানে দেখতে পারবে, ডিজিটাল অ্যাপটেক ওয়েবসাইটেও রয়েছে। ঠিক আছে, তো ওদেরকে আমরা মেইনটেনেন্সের কাজটা করাই, একটু সময় লাগে, ওরা ওদেরকে দেওয়ার পর ওরা কাজ করে, তারপর ওরা আপডেট করে দেখে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে থাকবে, কারণ অ্যাপ ডেভেলপমেন্টের কাজ আমি জানি না, জানলে আমি আরো তাড়াতাড়ি করে দিতাম, বাট এটা ওরা করে, ওদের ডিউটি। ঠিক আছে, ওদেরকে আমি ওই জন্য পে করি, ওই জন্য একটু সময় লাগে ওদেরকে করতে, ওই জন্য একটু তাদের তোমাদের যা যা প্রবলেম আছে সব দূর হয়ে যাবে, সেই নিয়ে তোমরা কোনো টেনশন নিও না। বাট এই রিসেন্ট আমরা আপডেট করলাম, রিসেন্ট আপডেট করার পরেও এখন একটা প্রবলেম আমরা পেয়েছি। ঠিক আছে, মানে কি যে কাজ ওরা করে ভগবান জানে। ঠিক আছে, তো আবার একটা প্রবলেম আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে ওহম সিম্বলটা টেস্ট সিরিজে আসছে না। ঠিক আছে, এই কিছুদিন আগে এই প্রবলেমটা আমরা ঠিক করলাম, এতে যে আবার একটা ইস্যু চলে এসেছে। ঠিক আছে, তো এইরকম আর কি, মানে পুরোনো গাড়ির মেরামত করার মতো, যতই তুমি সার্ভিসিং করো না কেন, কিছু না কিছু বাদ থেকে যাবে। ঠিক আছে, আর এই ইস্যুগুলো থেকেই যায়, মানে ওহম সিম্বলটা দেখবে ওখানে মানে একটা ও দিয়ে ডট দিয়ে আসে, কিছু করার নেই, খুঁটিনাটি মানে অ্যাপ ডেভেলপমেন্টাল রিলেটেড, কোডিং রিলেটেড ইস্যু যেগুলো ছোটখাটো আসতে থাকে। বাট কোনো মেজর ইস্যু তো হলেই সেগুলো আমরা সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করি, উইদিন 1 to 2 days ওরা সলভ করে দেয়। মাঝে মাঝে ওই শনি রোববার পড়ে গেলে, শনি রোববার ওদের ছুটি থাকে, সেই দিনকে
যদি হয়ে যায় তো দুর্ভাগ্য, কিছু করার নেই। যেটা এবার হয়েছিল, অনেকের হয়তো দেখবে এরর কোড 15 দেখাচ্ছিল, সেইটা নিয়ে মোটামুটি 4-5 দিন হয়ে গেল, সেটা করলো, করে ঠিক করে দিল, দিয়ে আবার রানিং হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো ব্যাপার। তোমরা একটু বুঝবে যে এটা তোমাদের জায়গা, তোমাদের যাবতীয় যা কোশ্চেন জিজ্ঞাসা যেগুলো আমার পক্ষে সলিউশন করা সম্ভব সবই আমরা করবো। ঠিক আছে, আর এই সিস্টেমে আমরা চলি। আর আশা করি যে তোমাদের হেল্পে, তোমাদের সাপোর্টে এতদিন ধরে আমরা এই সিস্টেমটাকে চালিয়ে এসেছি এবং আগেও চালাতে থাকবো। আর তোমাদের যা কোশ্চেন, যা সিলেবাস কমপ্লিশন, ওই নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমার দায়িত্ব এবং আমি আমার দায়িত্ব খুব ভালো করে পালন করি, সেই নিয়ে তোমাদের কোনো চাপ নেই। ঠিক আছে, সিলেকশন নিয়ে তোমাদের ভাবতে হবে না। ঠিক আছে, বন্ধুরা অনেক সিলেকশন পাবে তোমাদের ব্যাচ থেকেই, ঠিক আছে, ছেলেগুলো রিটেন কোয়ালিফাই করবে, এক্সামিনেশন ইন্টারভিউ সমস্ত কিছু কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, খালি মন দিয়ে পড়বে, যে যে জিনিসগুলো বলবো, যে ডাইরেকশন গুলো দেবে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে, বাই। তাহলে হ্যাঁ, আর কেউ, আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকবে। ঠিক আছে, বাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।